হ্যাঁ, আমি উপস্থিত সবাইকে আবার ধন্যবাদ জানাবো যে আজকের এরকম অনলাইন একটা মাছ চাষের ট্রেনিং এ আবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি এতক্ষণ শুনছিলাম, বিশেষ করে আপনারা সারাদিন আজকের অনলাইন এই ট্রেনিং এ রয়েছেন এবং মুখোপাধ্যায় স্যার এতক্ষণ আলোচনাও করছিলেন। আমিও শুনছিলাম যে অত্যন্ত বিস্তারিতভাবে স্যার আলোচনা করেছেন। আমি জানি আপনারা আজকের এই ওনার আলোচনাতে অনেকখানি মাছ চাষের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ প্রশ্নও করেছেন এবং জেনেছেন। তাও আমি আজকে কয়েকটি বিষয়ে শুধু আপনাদের সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করব, তারপরে চাইবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওগুলো বলার জন্য। যে বিষয়টা নিয়ে আজকে ট্রেনিং এ ওনারা বলেছেন বলার জন্য, এবং যেটা আমিও চাই যে এই পরিস্থিতিতে উল্লেখ করার জন্য, যেটা হচ্ছে যে আমাদের মাছ চাষের ক্ষেত্রে আমরা যত বেশি করে আমরা কম্পোজিট কালচারে আমরা যদি জোর দিতে পারি, তো আমাদের যে মাছ চাষের যে ফিশারি রয়েছে বা আমাদের যে পুকুর রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবো। এখন আমি শুনছিলাম একটু আগে আপনারা আলোচনা করছিলেন, বেশ কয়েকজন বিক্ষিপ্তভাবে প্রশ্ন ছিল যদিও, যে কেউ আপনার ওই মাগুরের চাষ করছেন ওই নিয়ে বলছেন, কেউ বলছেন রুই কাতলাতে ছাড়ছেন, কেউ বললেন বেনামিও ছেড়েছেন। আমি শুনলাম যে বেনামি নিয়ে একসাথে চাষ করছেন। তো বিষয় হচ্ছে যে এই যে দেখুন, বিভিন্ন মাছ বা বিভিন্ন চিংড়ি নিয়ে যে আমাদের যে শখ, যে একসাথে আমরা আলাদা করে একটা পুকুরে চাষ করি, তো আমরা যে এই আলাদা করে মাছ চাষের জায়গাটাকে না দিয়ে আমরা যদি একটু ভাবনা চিন্তা করতে পারি যে আমরা কিভাবে এই সমস্ত ধরনের মাছকে একসাথে নিয়ে আমরা চাষ করতে পারি, এই বিষয়টাতে নিয়ে যদি আমরা একটু জোর দিতে পারি এবং তার জন্য আমরা যদি কিছু স্ট্র্যাটেজি নিই, প্ল্যান করি, তো আমার মনে হয় যে বা আমরা যেটা মনে করি যে এই কম্পোজিট কালচারের মাধ্যমে কিন্তু আমরা অধিক মাছের ফলন করতে পারবো। এখন কম্পোজিট কালচারের মধ্যে যেটা বারবার আলোচনায় আসে, আমি বিস্তারিত আলোচনা করব না, আপনারা অলরেডি আজকে সারাদিন আলোচনাতে ছিলেন বা আপনারা প্রত্যেকেই চাষ করেন, আজকে ট্রেনিং এ বেশ কয়েকজন উপস্থিত রয়েছেন, আমি শুনছিলাম আপনাদের কথা। যে দেখুন, রুই, কাতলা, মৃগেল, গ্যাস কাপ, সিলভার কাপ, কমন কাপ, এই যে ধরনের মাছ আমরা বরাবর বলি আমরা দেশি মাছ আর বিদেশি মাছ, তো এই মাছগুলোকে নিয়ে একসাথে চাষটাকে বলছে কম্পোজিট কালচার। এই কালচারের ক্ষেত্রে আমাদের মাছের সংখ্যাটাকে ঠিক মাথায় রাখতে হবে, এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা ওই গতকালই অফিসে একজন এসছেন, উনি বলছেন যে ওই মাছের এতে ওনার প্রবলেম দেখা দিচ্ছে, মাছগুলো মরছে। এই আজকে দেখুন মেঘলা ওয়েদার রয়েছে, মাছ ভাসা শুরু করেছে। ওনার যদিও পাম্প মেশিন এগুলো কিছু নেই। এখন অধিক ঘনত্বে যদি আমরা মাছ ফেলে রাখি, তো সেক্ষেত্রে কিন্তু মাছের ক্ষেত্রে এই রকম অক্সিজেনের অভাবে কিন্তু মাছ বাঁচতে পারে বা অন্যান্য সমস্যাও কিন্তু দেখা যায়। আবার মাছ যতটা আমার পুকুরে ছাড়ার দরকার ততটা পরিমাণ না ছেড়ে আমি যদি কম পরিমাণ ছাড়ি, সেটাও কিন্তু আমার একদিক দিয়ে কিন্তু মানে লসের জায়গাতেই দাঁড়ায়। তো আমরা যেটা বলি যে আমরা ধরুন 1 ডেসিমেল যদি একটা পুকুর হয়, তো সেখানে আমরা ওই ওপরের স্তর সম্বন্ধে আপনার ধারণা রয়েছে, ওপরের স্তরে আমাদের আপনার কাতলা মাছ যদি আমরা 4টে রাখি 300 থেকে 350 গ্রাম ওজনের, আমরা সিলভার ক্রাব ওখানে একটু 200 গ্রাম সাইজের রাখি, ডেসিমেলে 8 পিস। মাঝে যদি আমরা মৃগেল আপনার মাঝে যদি রুই মাছ রাখি, গোটা 20 রুই মাছ, তলাতে মৃগেল থাকে, সাইপ্রিনাস থাকে, কিছু গ্রাস কাপ রাখলাম, গোটা দিয়ে গ্রাস কাপ, তারা বিভিন্ন গাছ টাছকে পরিষ্কার রাখে। এইরকম ভাবে আমরা 1 ডেসিমেল পুকুরে 40টা মাছের একটা প্রাইমারি স্ট্রাকচার আমাদের আগে দাঁড় করানোর দরকার রয়েছে। তো এরপরে আমাদের যেটা দরকার যে আমরা এর সাথে আমরা কিছু 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 মাছ আমরা এর সাথে ইন্ট্রোডিউস করতে পারি, যেটা আপনারা আলোচনায় করছিলেন যে এই জিওল জাতীয় মাছ, ধরুন মাগুর, শিঙি বা অন্যান্য যে সমস্ত মাছ রয়েছে, বাটা কেউ ছাড়ছেন, কেউ মনে করছেন যে আমি ওখানে চিংড়ি মাছ ছাড়বো, কেউ ভাবছেন যে না আমি ওখানে ওই আমুর মাছ, একটু আগে আপনাদের সিটি শুনি বলছিলেন যে আমুর মাছের চাষ হচ্ছে হলদিয়ায়, এখন হলদিয়ায় না অন্যান্য জায়গাতেও হচ্ছে, যে আমি ওই মাছ কিছু ছাড়তে পারি। পেংবা মাছের কথা আমরা উল্লেখ করি বা আলোচনা করি, এই মাছটা আপনার মণিপুরের রাজ্য মাছ। এই মাছটা মণিপুরে এই মাছের অত্যন্ত দাম রয়েছে এবং মাছটা সুস্বাদু মাছ। এই মাছটা আমরা আমাদের এই যে পুকুর রয়েছে হলদিয়ায় চাষও হয়েছিল, দেখা গেছে মাছের বৃদ্ধিও যথেষ্ট ভালো, তো এই মাছটাকে নিয়েও কিন্তু আমরা চাষ করতে পারি। তো এরকম ভ্যারাইটি টাইপের মাছকে কিন্তু আমাদের চাষের আওতায় আনতে পারি। আর একটা কথা আমি উল্লেখ করার চেষ্টা করব মাছগুলোর কথা বলার আগে, অনেক সময় আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়, ধরুন কোনো একটা মাছ নিয়ে যখন আমরা চাষ করছি, আমি পেংবার কথা উল্লেখ করে বলবো, অনেক সময় আমি যে পেংবা ওটা ইলিশ মাছ, ইলিশ জাতীয় মাছ, ইলিশ মাছ এরকম একটা আমার সাথে ধারণা তৈরি হয়ে যায়। মিল্ক পিস যখন মাছটা প্রথম চাষ শুরু হয়েছিল হলদিয়াতে, অনেকে বললেন যে মিল্ক পিস হচ্ছে ইলিশ মাছ, কিন্তু এই যে ধারণাগুলো আমাদের কিন্তু যারা আমরা মাছ চাষ করি, তারা যদি এই ধারণাগুলো সঠিক রাখতে পারি, তবে যারা কেনে তারা কিন্তু বিভ্রান্তি জায়গায় থাকে না। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মাছেরই কিন্তু একটা নিজস্ব স্বাদ রয়েছে। আপনার মাগুর মাছের একটা স্বাদ, কই মাছের একটা স্বাদ, মৌরলার স্বাদ আলাদা,
কাতলার স্বাদ আলাদা, ইলিশের স্বাদ আলাদা, প্রত্যেকটা মাছের স্বাদ আলাদা, এবং সেই মাছটা যখন খাবেন সেই মাছের স্বাদ ভেবেই আপনি খাচ্ছেন, সেই অনুযায়ী মাছটাকে আপনি নিচ্ছেন। তাই একটা মাছের সাথে আর একটা মাছের স্বাদ নিয়ে কিন্তু সেই মাছটাকে যখন একজনকে আপনি পেং মাছ চাষ করলেন, আপনি মিল্ক ফিশের চাষ করলেন, যে উপভোক্তা আপনার মাছটাকে কিনে নিয়ে গেল, ও ইলিশ ভেবে কিনে নিয়ে যাবে প্রথম দিন ঠিকই, দ্বিতীয় দিন কিন্তু আর খাবে না। কিন্তু ও মাছটা যদি আপনার পেংবা হিসেবে খায়, সে কিন্তু খেয়ে বুঝবে না মাছটা কিন্তু সুস্বাদু হয়। তো এই বিষয়গুলো আমাদের দেখার বোঝার দরকার রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এমন টাইপের মাছ উৎপাদন করব, যেই মাছটা হচ্ছে আপনার গুণগত স্বাস্থ্যকর মাছ। এটা প্রাইমারি আমাদের মাছ উৎপাদনের ক্ষেত্রে মূল প্রিন্সিপাল হওয়ার দরকার রয়েছে। এটা শুধুমাত্র যে আমাদের লাভজনক চাষের ক্ষেত্রে সহায়তা দেবে তাই নয়, আমরা সকলেই জানি যে আমাদের স্বাস্থ্যর ক্ষেত্রে আমাদের কিন্তু অত্যন্ত, আমরা এই বিশেষ করে এই কোভিড সিচুয়েশনে আমরা প্রত্যেকেই অত্যন্ত সচেতন হয়েছি, এবং আমরা বুঝেছি যে আমাদের এখন প্রায়োরিটিতে যদি কিছু থাকে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যটাই আমাদের যদি সঠিক রাখতে হয়, এবং সেই স্বাস্থ্যের ক্ষেত্রে মাছের অবদান অত্যন্ত বেশি রয়েছে। বিভিন্ন আপনারাও আলোচনাতে শুনবেন, আমরাও বলি যে বিভিন্ন মাছ খেলে কি ধরনের আপনার উপকার হয়। শুধুমাত্র যে ওই ছোট মৌরলা পুঁটি খেলে ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে, পুষ্টি পাওয়া যাচ্ছে তা না। এই আপনি মাগুর মাছ বলুন, শিঙি বলুন, যে প্রত্যেকটা মাছেরই যদি আপনি, আর আরো আজকে যদি সময় থাকতো আমি নিশ্চয়ই আলোচনা করতাম, প্রত্যেকটা মাছেরই কিন্তু আপনার আলাদা আলাদা করে ওদের বিভিন্ন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের উপাদান যেরকম রয়েছে, সেরকম আপনার খনিজ উপাদান, ভিটামিন উপাদান, এই সমস্ত যে উপাদান যেগুলো আমাদের শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে, সেই উপাদানগুলো কিন্তু তৈরি হয়। কিন্তু সেই মাছটা তৈরি করতে গেলে আমাদের মুখ্য যে বিষয়টা মাথায় রাখতে হবে, যেটা একটু আগে মুখোপাধ্যায় সাহেবও আলোচনা করছিলেন, আমি সেটা আরো জোর দিয়ে বলবো, যে আমাদের জৈব পদ্ধতিতে আমাদের চাষ করতে হবে। অনেক সময় আপনারা যখন আলোচনা করতে বলবো, আপনারা অনেকে বলবেন যে জৈব পদ্ধতিতে আপনি বলছেন, জৈব পদ্ধতিতে চাষ করলে আমার মাছের খরচ অনেক বেড়ে যায়। এই একটা ধারণা অনেক সময় ওদের কাজ করে যে জৈব পদ্ধতি বেড়ে যায়। সেদিন আমাকে একজন ফোন করছেন, বলছেন স্যার আপনি তো বলছেন, আমাকে যে একজন ফিশারি করেন, উনি আমাকে বলছেন যে মাছকে যদি ভালো করে বাড়াতে হয়, তবে আমাকে ওই প্রচুর পরিমাণে আমাকে মাছকে একটু ভালো খাওয়াতে হবে, আমাকে কিছু মেডিসিন নিতে হবে, আমাকে বলে উনি বিভিন্ন ধরনের বলছেন। আর আপনার যে জৈব জৈব বিভিন্ন বলেন ঠিকই, তবে জৈব পদ্ধতিতে ভালো মাছ হবে, কিন্তু লাভজনক, আমি তো লাভ করতে চাই, লাভজনক তো বোধহয় ওতে কিছু হবে বলে মনে হয় না। তো এটা ওনার, দেখুন ব্যবসা ভিত্তিক চাষ করতে যাচ্ছেন, ওনার একটা ধারণা। বাড়ির পুকুর রয়েছে, ফোন করছেন, মেঘ হয়েছে, মাছ ভাসছে, স্যার কি করব? আমি বললাম যে আপনি পাম্প চালান, আর আপনি কি ওখানে কি করেন, আপনি একটু সারটা, না আমি মাছ খুব বাড়ে না আমার। বাড়ে না কেন বাড়ে না? না আমি মাছকে তো খাবার দিই না, ওই জন্য আমার মাছ বাড়ে না। আলা মাছকে আপনি খাবার দেন না তো মাছ বাড়ে না, তো এমনি আপনার পুকুরে কি মানে আর কিছু দেন টেন পুকুরে? না মাঝে মাঝে কুঁড়ো টুড়ো ফেলে দিই, এরকম করে চাষ করি আর কি। তো তা আমি বললাম যে তো কি করবেন ভাবছেন? না আমি ভাবছি যে ওই কিছু মাছের খাবার কিনে নিয়ে আসবো, দিয়ে মাছের খাবার দেবো, মাছ খাবার পাবে তবে মাছ বাড়বে। এই যে ধারণা, এই ধারণা কিন্তু শুধুমাত্র যে বাড়ির পুকুরেই চাষ করছেন তার নয়। এই ধারণাটা আমাদের যারা প্রগতিশীল মাছ চাষি, যারা অত্যন্ত মানে বেশি পরিমাণে মাছের উৎপাদন ঘটাচ্ছেন, ওনাদের মধ্যেও কিন্তু এটা কাজ করছে। যে আমরা যদি মাছকে খাবারটা না দিই, তবে কিন্তু মাছ বাড়বে না। কথাটা ঠিক, খাবার আমাকে মাছকে দিতে হবে, কিন্তু খাবার দিতে হবে মানে এই নয় যে আমি মাছের যে প্রাথমিক খাবার, প্রাইমারি ফুড, সেইটাকে বন্ধ রেখে আমি শুধুমাত্র কৃত্রিম খাবারের উপর নির্ভর করে মাছের উৎপাদন বাড়িয়ে যাব, এফসিআর এর ক্যালকুলেশন করব। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মাছের সঠিক উৎপাদন কিন্তু আমরা করতে পারবো না। মাছের উৎপাদন করতে পারবো না এই জন্যই যে আমরা যখন ব্যবসায় ভিত্তিক চাষ করতে যাচ্ছি, একটু আগে খাতা কলমের কথা আলোচনা হচ্ছিল, যে আমরা কিন্তু ওই আপনার হিসেব করে দেখবো যে উৎপাদন ব্যয়টা, মাছের উৎপাদন করতে গেলে আমাদের প্রতিটা খাতে কতটা পরিমাণ আমাদের খরচ হচ্ছে, সেই হিসেবটা আমাদের রাখতে হবে। আপনি যদি ক্যালকুলেশন করেন, দেখবেন আপনার মাছের যে ব্যবসা ভিত্তিক চাষ করছেন, আপনার মাছের উৎপাদনে সবচেয়ে যদি বেশি পরিমাণ খরচ হয়, সেটা আপনার কোথায় হচ্ছে? না আপনার মাছের খাবারের জন্য যাচ্ছে। দ্বিতীয় আপনার কোথায় খরচ হচ্ছে? না আপনার মেডিসিনের জন্য খরচ হচ্ছে। তৃতীয় কোথায় হচ্ছে? না আপনার বিভিন্ন ধরনের এই গ্যাস হয়েছে, অক্সিজেন কমে যাচ্ছে, আপনি ট্যাবলেট কিনছেন, বিভিন্ন কিছু উপাদান দিচ্ছেন, এই জন্য ঘটছে। অফিসে সেদিন একজন এসছেন, বলছেন যে স্যার মাছ ভাসছে। আমি বললাম আপনার পাম্প মেশিন আছে, পাম্প চালান। বলেন আমার পাম্প মেশিন নেই। আমি বললাম তো আপনি এক কাজ করতে পারেন, আপনি পুকুরে একটু সাঁতার টাতার করতে পারেন। উনি একটু কেমন যেন একটা অস্বস্তি ফিল করলেন, যে এ কি বলছে, সেই সাঁতার টাতার কাটা এগুলো তো আগেকার দিনে সব ট্রেনিং এ আলোচনা করতো। এখন কোথায় উনি খাতা পেন বের করে বলবেন যে সকালে দুটো অক্সিজেন ট্যাবলেট, বিকেলে দুটো অক্সিজেন ট্যাবলেট দেবেন, আপনার মাছগুলো অক্সিজেন পেয়ে যাবে, মাছের বৃদ্ধি বাড়বে। উনি ওরকমই কিছু এক্সপেক্ট করেছিলেন, করতে পারলে সুবিধা হতো। কিন্তু বিষয়টা হচ্ছে, এই অক্সিজেন ট্যাবলেটের আপনি প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনি দেবেন ঠিকই,
কিন্তু আপনাকে প্রাথমিকভাবে মনে রাখতে হবে যে যে অক্সিজেনের অভাব ঘটছে, আপনার যদি পাম্প মেশিন থাকে তো পাম্প মেশিন চালান, আপনি যদি এয়ারেটার ব্যবহার করতে পারেন এয়ারেটার ব্যবহার করেন, আপনার যদি কিছুই না থাকে, আপনার যদি সাধারণ আপনি একদম যদি সাধারণ মাছ মাছ চাষ করছেন বাড়ির পুকুরে, কিছু না আপনি ওখানে জলটাকে আপনি ওই সাঁতার কেটে আপনি যদি নাড়াচাড়া দিয়ে যদি অক্সিজেন বাড়াতে পারেন, তাতেই আপনার অনেক অনেক অনেকটাই আপনার মাছের অক্সিজেনের পরিমাণ পাবে। সেখানে আপনাকে এত রাসায়নিকের ব্যাপারে জায়গায় জায়গায় যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। মাছের খাবারের কথা জিজ্ঞেস করলাম, আমি একটু পরে আপনাদের প্রশ্ন করব, সব ট্রেনিংয়ে আমি প্রশ্ন করি, যদি অনলাইনে এখন শুধু বলে যাচ্ছি আপনারা উত্তর দিতে পারছেন না, অন্যান্য ট্রেনিংয়ে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা বলুন তো আপনারা যে মাছকে খাবার দেন, একটা আপনার 25 থেকে 50 গ্রাম ওজনের একটা মাছ, এই কার্প জাতীয় মাছ দৈনিক কতটা পরিমাণ খাবার খায়, এটা একটা হিসেব আছে, এটা মৎস্য বিজ্ঞানের হিসেব আছে, আমাদের আমাদের দপ্তর থেকে যে হিসেব দিয়েছেন তার একটা চার্ট আছে, যে একটা আমরা ভাষা খাওয়ার আমরা একটা মাছকে 25 থেকে 50 গ্রাম ওজনের মাছকে দৈনিক কত পরিমাণ দিতে পারি। এর উত্তর আপনি আপনারা যারা শুনছেন আপনারা নিজেরা ভেবে দেখুন, এর উত্তর কিন্তু কাছাকাছি কেউ যেতে পারি না। আমরা কি বলি না, আমরা বলি যে ও মাছ কত, প্রথমে পার্সেন্ট বলি আমরা, ওই 7%, 10%, তারপরে যখন একদম ভালো করে ক্যালকুলেশন করে দাঁড় করাই যে একটা মাছের জন্য কত খাওয়ার, তখন দেখবেন উত্তর কোথায় আসে। কেউ বলছেন যে আমি 100 গ্রাম করে খাবার দিই, কেউ বলছে 50 গ্রাম করে খাবার দিই, কেউ খুব কম করে বলে যে আমি 15 গ্রাম করে খাবার দিই। কিন্তু প্র্যাকটিক্যালি কি, প্র্যাকটিক্যালি হচ্ছে আপনার 25 থেকে 50 গ্রাম ওজনের একটা মাছ দৈনিক মাত্র 2 গ্রাম খাবার খায়। 1 গ্রাম সকালে খায়, 1 গ্রাম বিকালে খায়, তাও আবার এই 2 গ্রাম খাবার প্রতিদিন এক পরিমাণ খায় না। কারণ আমরাও তো জানেন না, আমরা কি প্রতিদিন একই পরিমাণ খাই? কোনোদিন আমরা বেশি পরিমাণ খাচ্ছি, কোনোদিন আমরা কম পরিমাণ খাই। মাছের ক্ষেত্রেও তাই, মাছ যে প্রতিদিন আপনার 2 গ্রাম পরিমাণ খাবার খায় না, সর্বোচ্চ আপনার 2 গ্রাম খাচ্ছে, কিন্তু 2 গ্রামের কমও খায়। তো আমরা যে অতিরিক্ত পরিমাণ যে খাবারটা প্রয়োগ করছি, সেটা তো আমাদের খরচ তো বাড়াচ্ছেই, তার সাথে এই খাবারটা কি হচ্ছে না, এই খাবারটা পুকুরের তলাতে গিয়ে গ্যাসের তৈরি হচ্ছে, গ্যাস হচ্ছে, গ্যাসের পরে এবার কি হচ্ছে না, ওই যে অক্সিজেনের অভাব ঘটছে, অক্সিজেনের অভাব ঘটার জন্য কি হচ্ছে, পাম্প মেশিন না থাকলে আপনি ওই আরো অক্সিজেন গ্যাস গ্যাস দূর করার জন্য বিভিন্ন ধরনের আবার খরচের দিকে নামছেন, সেখান থেকে আপনার মাছের রোগ আসছে। রোগের আমি ক্লাস নয়, অন্যজন আলোচনা করবেন, তাও আমি একটু ছুঁয়ে দিয়ে যাব। রোগ আসার পরে আমরা তখন কি করছি না, বিভিন্ন ধরনের আমি এই এপিজোডিক আলসাইটিস সিনড্রোম হয়েছে, আমার ইউএস হয়েছে, বা আমার উকুন পোকা রয়েছে, আমি তখন বিভিন্ন ধরনের মেডিসিনের দিকে ঝুঁকছি, ঠিক আছে প্রয়োজন রয়েছে, কিন্তু তার আগে আমি যদি আমার কাছে হাতের কাছে যে সমস্ত উপাদানগুলো দিয়ে, আমাদের যে উপাদানগুলোকে দিয়ে আমরা এই রোগটাকে নির্মূল করতে পারি, সেই জায়গাতে যদি আমরা যেতে পারি, তবে কিন্তু আমাদের এই রোগের সমস্যার জায়গায় আমাদের যেতে হয় না। কিন্তু আমরা তখন ওই জায়গায় যাই এবং আমাদের খরচটাও বেড়ে যায়, এবং আমাদের সকলেই জানা, আমাদের নিজেদের এখন নয় কোভিডের সিচুয়েশন বাদ দেন, অন্য সময় আমাদের নিজেদেরই সামান্যটুকু শরীর খারাপ বলে আমরা ওই মেডিসিন শপ থেকে কিছু একটা মেডিসিন কিনে নিয়ে খেয়ে নিই, খুব কমই আমরা আছি যে ডাক্তারবাবুর কাছে গিয়ে প্রেসক্রাইব আমরা করে নিই, কম। অনেকেই হয়তো করাটা দরকার রয়েছে, কিন্তু এই মাছের ক্ষেত্রেও কিন্তু সেম, আমাকে বুঝে দেখতে হবে যে আমরা কি ধরনের কি মেডিসিন ব্যবহার করছি, তার কম্পোজিশন কি আছে, সেটা মাছের পক্ষে কতটা কাজ করছে, এবং সেটা মানুষ খেলে মানুষের ক্ষতি হবে কিনা, এই বিষয়ে কিন্তু আমরা যারা মাছ চাষ করি দায়িত্ব নিয়ে এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখার দরকার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু ছুঁয়ে যাব বলো, সেটা হচ্ছে আপনার এই কম্পোজিট কালচারে কি কি ধরনের মাছ আমরা চাষ করতে পারি এবং চাষের পদ্ধতি, তারপরে আমি আপনাদের আলোচনার জন্য আপনি প্রশ্ন করবেন আপনারা। প্রথমত কি ধরনের মাছ চাষ করতে পারি, কম্পোজিট কালচারে আমাদের চাষটাকে আমরা একটু পর্যায়ক্রমে ভাগ করে দিই, যেটাকে আমরা বলি ক্রমান্বয়ে মাছ ছাড়া, ক্রমান্বয়ে মাছ ধরা। মানে আপনি এককালীন পুরো মাছ ছাড়বেন না, আপনি টোটাল একটা বছরটাকে আপনি ভেঙে নেন কতগুলো সেগমেন্টে, আপনি 3 to 4 মান্থ একটা একটা করে আপনি হারভেস্টের রাখুন, মানে কালচার পিরিয়ড রাখুন, হারভেস্টটা তার মাঝে আপনি একটা দুটো করতে থাকুন, দিলে কি হবে, আপনি একটা মাছ ছাড়লেন, আবার সেই 1 বছর বাদে মাছ ধরলেন, এই জায়গাটা কিন্তু যেতে হবে না। আমি জানি আপনাদের যারা পূর্ব মেদিনীপুর জেলায় যারা রয়েছেন, অনেকেই আপনারা এই রকম পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ করেন। যাদের বড় পুকুর রয়েছে, বাড়ির পুকুর রয়েছে, একটি মাত্র পুকুর রয়েছেন, তারা ওই ছোট মাছ চাষ না করে তারা যদি একটু বড় সাইজের মাছ ছাড়েন, বিশেষ করে আমি আগেই আলোচনা করলাম যে সিলভার কাপ, যদি আমি ওই 200 গ্রাম সাইজের সিলভার কাপ ছাড়তে পারি ডেসিমেলে 8 পিস, ও আপনার শুধু যে আপনার পুকুরে সবুজ শটটাকে খেয়ে পরিষ্কার করে রাখে, আপনার পুকুরে অন্যান্য মাছের বাড়তেও সাহায্য করে। তো সিলভার কাপ মাছও কিন্তু দরকার রয়েছে, আমরা অনেক সময় ভাবি যে সিলভার কাপে কাটা রয়েছে, দাম তো সেই 90 টাকা, এই মাছ না ছেড়ে আমি তার জায়গা বরং বেশি পরিমাণে কাতলা ছেড়ে দিই, বোধহয় কাতলাতে আমি বেশি লাভ পাবো। কাতলাতে লাভ আছে ঠিকই, কিন্তু ওই কাতলার লাভটা তোলার জন্য আমাকে কিন্তু
8 পিস সিলভার কাপ, বা আপনি আরো কাছাকাছি 8 পিস, মানে 8 পিস না, আমি 7 পিস, 8 পিস, 9 পিস, মোটামুটি ওরকম কাছাকাছি একটা সিলভার কাপ যদি ছাড়তে পারেন, সেক্ষেত্রে এই সবুজ স্তরটাকে কন্ট্রোল রাখে, এটা বায়োলজিক্যাল কন্ট্রোল। তার জন্য ওই যে সবুজ স্তর হয়ে গেছে, আমি চিন্তায় পড়ে গেলাম, আমাকে তখন কি করলাম, বাইরে থেকে কিছু পরিমাণ বীজ জাতীয় কিনে আনলাম, দিয়ে আমি সবুজ স্তরটাকে মারলাম, সেই বীজটা সবুজ স্তরটাকে তো মারলোই, প্লাস আমাদের যে মাছের যে খাওয়ার, প্রাকৃতিক খাওয়ার, উদ্ভিদ কণা, প্রাণী কণা, ওইগুলোকেও নষ্ট করছে। তখন কি হচ্ছে না, মাছের বৃদ্ধিতে কিন্তু ব্যাহত করছে। তো এই সিলভার কাপটা আপনি যে 200 গ্রাম ওজনে ছেড়েছেন, এই সিলভার কাপটা আপনার 4 মাস বাদে আপনি 1 কিলোর উপরে ওজন কিন্তু পাবেনই পাবেন। আর আপনি যে রুই মাছটা ছেড়েছেন, যে রুই মাছটা আপনার ওই 100 থেকে 150 গ্রাম ওজনে রয়েছে, সেই রুই মাছটাও কিন্তু একই রকম ভাবে আপনার ওই 4 মাস বাদে আপনি 600 থেকে 700 গ্রাম ওজন পাবেন, এবং যদি আপনার চাষ যদি খুবই খারাপ হয়, 500 গ্রামের ওজনের উপর তো পাবেনই। তো এই পরিমাণ মাছটাকে আপনি পুরোপুরি বেঁচে দেন। এবং এই যে 8টা আপনার সিলভার কাপ, আপনার 20টা যে আপনার রুই মাছ, একেও যখন আপনি ছাড়ছেন একসাথে না ছেড়ে, আপনি যদি ওটাকে 20 দিন, 15 দিন এরকম একটা গ্যাপে বা 30 দিনে গ্যাপে একটু একটু ছাড়েন, তবে কি হবে না, আপনি যে মাছটা রুই মাছটা আগে ছেড়েছিলেন, যে সিলভারটা আগে ছেড়েছিলেন, সেটা আপনি আগে হারভেস্ট করতে পারবেন, ওই 3-4 মাসের একটা যে হিসেব বললাম, সেই হিসেব অনুযায়ী। তবে এটাতে কি হবে না, আপনি মাছ ছাড়ার প্রায় 1 মাস পরেই আপনি কিন্তু রোটেশন ওয়াইজে কিন্তু মাছটাকে হারভেস্ট করতে থাকছেন, এবং যখনই রুই সিলভার আপনি হারভেস্ট করছেন, তখনই আপনি সেখানে অনুরূপভাবে সিলভার কাপ এবং আপনার ওই রুই মাছটাকে আবার 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 সম পরিমাণে ছেড়ে দেন। এইভাবে রোটেট করতে করতে আপনি দেখেন যে আপনি কাতলা মাছটা যে ছেড়েছিলেন একেবারে প্রথমের দিকে, যেটা আলোচনা করছি, যে কাতলা মাছ আপনার ডেসিমেলে আপনার 300 থেকে 350 গ্রাম ওজন, এখন তো আমাদের অনেকে 500 গ্রামের উপরে ছাড়ে, আবার ইভেন 1 কিলোর উপরেও কাতলা অনেকেই ছাড়েন, সেটা আলাদা বিষয়। কিন্তু অ্যাটলিস্ট আপনি 300 থেকে 350 গ্রাম ওজনের কাতলা মাছ কিন্তু পুকুরের মধ্যে ছাড়া দরকার রয়েছে, এবং যে মাছটা আপনি ওই 8 মাস বাদে, এটা মাঝখানে হারভেস্ট করার দরকার নেই, 8 মাস রাখলে এই মাছটা আপনি প্রায় 1.5 কিলোর উপরে কিন্তু ওজন পাবেন, এবং প্রায় 1.5 কিলো ওজনের একটা কাতলা বাজারে যথেষ্ট দাম রয়েছে, এবং সেক্ষেত্রে ওটা ভালো দেবে। এছাড়া বাকি যে আপনার গ্রাস কাপ রয়েছে, ঘাস টাস খেয়ে বেড়ায়, ওগুলো নিয়ে কোনো না কিন্তু মাছগুলো ছাড়ার দরকার রয়েছে। এবার আমি আসি যে অন্যান্য মাছের ক্ষেত্রে যদি আমি এই স্ট্রাকচারে অন্য মাছ ছাড়তে পারি, এক্ষেত্রে আমরা যে মাছের কথা বলি সেটা হচ্ছে আপনার এই পেংবা মাছের কথা। পেংবা কিন্তু এটা আপনার মণিপুরের রাজ্য মাছ, আগেও বলেছি এই মাছটা, এই মাছের এটা সিফা ভুবনেশ্বরে এই মাছটার প্রথম ব্রিডিং করান, এবং এই মাছটা হলদিয়াতে কয়েকজন মাছ চাষি চাষ করেছিলেন। ওনাদের চাষের অভিজ্ঞতায় দেখেছি মাছটা আমাদের যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু মাছের বৃদ্ধি যথেষ্ট ভালো। এবং যদি কেউ এটাকে আরো আরো বড় করে চাষ করতে পারেন, এই মাছটাকে যদি কেউ এক্সপোর্টের কথা ভাবেন, মানে মণিপুরে যদি নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন, তো ওখানে হয়তো আরো বেশি দাম পেতে পারবেন। কিন্তু এটা এটা ধারণা রাখার কোনো দরকার নেই যে এই যে স্ট্রাকচারের সাথে যে ধরুন পেংবা বললাম, অনেকে ভাবছেন পেংবাকে যদি আমি শুধু পেংবা মাছের চাষ করি, না, পেংবা মাছের শুধু চাষ করে কিন্তু আপনি যে ব্যবসায় ভিত্তিক চাষ করছেন সেই জায়গায় করা যাবে না। আপনি এখানে একটা সাথী ফসল হিসেবে থাকবে, এবং পেংবার জন্য আপনাকে আলাদা করে কোনো খাবার দেওয়ার দরকার নেই। এ আপনার ওই গ্যাস কাপ জাতীয় মাছের মতোই মাছ, একদম আপনার ওই শাকাহারি মাছ, মানে এটে খায়, ঘাস টাস জাতীয় খাবারগুলো খেয়ে মাছটা বড় হয়। তো এই মাছটাকেও আপনি পুকুরের মধ্যে ছাড়তে পারেন, একই রকম ভাবে চাষ করা যায়। আপনি আমুর মাছটাকে নিয়ে ভাবতে পারেন, একটু আগে উনি আলোচনা করছিলেন, কলকাতা থেকে বললেন হলদিয়াতে আমুর মাছ হয়, ভালো লাগলো ওনার কথা শুনে। শুধু এখন না, অন্যান্য জায়গাতে আমুর মাছ হচ্ছে। মাছটার সম্বন্ধে যদি একটু বলি, মাছটা আপনার হচ্ছে কর্ণাটকের ফিশারি রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার, ওখানে আপনার বৈজ্ঞানিক ডক্টর ওয়াই বাসুবারাজু, আরো অনেকে যারা বিশিষ্ট বৈজ্ঞানিক রয়েছেন, ওনারা সিলেক্টিভ ব্রিডিং পদ্ধতির মাধ্যমে এই সাইপ্রিনাস মাছ, আপনারা জানেন সাইপ্রিনাস মাছ আপনার 6 মাসের মধ্যে কিন্তু এরা ম্যাচিওর হয়ে যায়, এবং এরা ব্রিড করা শুরু করে। এবং এই সাইপ্রিনাস মাছের কি থাকে না, পেটটা অনেকটা ফোলা থাকে, চর্বি থাকে, দ্রুত বাড়ে না। তো এই ক্যারেক্টার গুলোকে কমিয়ে সিলেক্টিভ ব্রিডিং, মানে বিভিন্ন জায়গার মাছটাকে নিয়ে নির্বাচিত প্রজনন করে এই মাছটাকে তৈরি করেছে। সেদিন একজন আমাকে ফোন করছেন, বলছেন যে আমুর মাছটা কি স্যার হাইব্রিড মাছ? হাইব্রিড, এখন একটা কি অনেক সময় আমরা ভাবি যে হাইব্রিড মাছ, হাইব্রিড মাছ, হাইব্রিড মাছ কিন্তু হাইব্রিড কোন মাছটা, যে মাছটা আপনার এই যে মাগুর মাছ নিয়ে অনেক সময় আমরা হাইব্রিড বলি, যেটা আফ্রিকান মাগুর, ওটা ব্যান রয়েছে। বাকি যে মাছ আপনি যে নতুন যে চাষগুলো হচ্ছে, ওগুলো সব নির্বাচিত প্রজনন করছেন, মানে বিভিন্ন রিজিয়নের মাছকে নিয়ে ব্রিডিং করে করে দেখেছেন, যে যখন ওই মাছটার যে ক্যারেক্টারটা যখন ওই স্লিম হয়ে গেল, গ্রোথ ফাস্ট হচ্ছে, তখন ওটাকে স্ট্যান্ডার্ড করে নিয়ে ওটাকে চাষের আওতায় নিয়ে আসছে। তো এইরকম ভাবে আমরা সাইপ্রিনাসের জায়গায় আমরা আমুর মাছকে ছাড়তে পারি। আমুর মাছ যদি আপনার 2 গ্রাম ওজনের আমুর মাছ ছাড়েন, এই স্ট্রাকচারে আপনি সাইপ্রিনাস মাছটাকে অফ করে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। আপনি ওখানে মৃগেল মাছকে কিছু কমিয়ে দিয়ে একটু আমুর নয় বাড়িয়ে দিলেন, যেহেতু আমুর একটু লাভ লাভ বেশি পাওয়া যায়। তো সেখানে 2 গ্রাম ওজনের যদি একটা আমুর মাছ ছাড়েন, আপনি এই মাছটা কিন্তু এই 5 মাস বাদে আমরা যেটা চাষ করেছেন দেখেছি, আপনি প্রায় 1.5 কিলোর কাছাকাছি কিন্তু আপনি ওজন পাবেন।
তো এবং মাছটা রুই কাতলা জাতীয় মাছের মতোই, বুঝতেই পারছেন, যেহেতু ওই চর্বিটা নেই মাছের ক্ষেত্রে। কাতলার মাথাটা বড় থাকে, এক্ষেত্রে মাথাটাও সরু। তো এবং বাজারে মাছটার দামও ভালো রয়েছে এবং স্বাদও সুস্বাদু, আমুরের মতোই স্বাদ, অত্যন্ত সুস্বাদু মাছ। তো এই মাছটা এবং সব থেকে বড় কথা, এই মাছটা আপনার এর বেঁচে থাকার যে সহনশীলতা, সহনশীলতা অত্যন্ত বেশি। আমরা দেখেছি যে একবার মনে আছে, আমি একটু গল্প করে নিই সময় আছে বলে, আমরা ওই বিভিন্ন সময় ব্লকে মেলা করতাম, যে আপনার বিভিন্ন স্টল দিতাম, ওখানে কিছু মাছের প্রদর্শনী থাকতো। একবার স্টলে আমরা মাছ মাছ রাখা হয়েছিল, বিভিন্ন রুই কাতলা ছিল, আমুর ছিল এবং জয়ন্তী রুই ছিল। আমার মনে আছে ওই দিন মেলায় স্টল রেখে, যেহেতু আমরা ব্লকে প্রায় একজন তাকে জেলার মিটিং এ গেছিলাম, একজন ফোন করছেন যে তো মাছ কিছু মারা গেছে। আমি এসে গিয়ে দেখলাম যে ওই কয়েকটা মাছ রুই কাতলা অক্সিজেন ছিল না বলে মরে গেছে ঠিকই, ওগুলো সরিয়ে দিয়ে দেখি নিচে যে আপনার ওই যে আমুর মাছটা ছিল, নিচে যে আপনার ওই জয়ন্তী রুইর কথা নিয়ে বলবো, ওই মাছটা কিন্তু বেঁচে আছে। তো এটা একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখলাম, যে এই মাছগুলো কিন্তু যে যদি অক্সিজেনের অভাবও ঘটে, যদি পরিবেশেরও যদি কিছু তারতম্য ঘটে, তবুও কিন্তু এরা নিজেকে ঠিক খাপ খাইয়ে খাইয়ে কিন্তু বেঁচে থাকতে পারে। মানে সার্ভাইভেবিলিটিটা কিন্তু অনেকটাই বেশি, বাঁচার হারটা অনেকটাই বেশি। তো সেহেতু আমরা আমুর মাছটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। এই মাছের চারা আমরা কিন্তু, আমরা যদি এই এই যে আমুর মাছটাকে নিয়ে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড ভুবনেশ্বরে, আমাদের সরকারি একটি সংস্থা, ভুবনেশ্বরে কিন্তু আমুর মাছের একটা ব্রুড ব্যাংক তৈরি করেছে। আমরা যারা মাছটাকে নিয়ে ব্রিডিং করতে চাই, আমরা অনায়াসেই এই মাছটা ওই ওখান থেকে নিয়ে এসে নিজেরা ব্রিডিং করতে পারি। আমরা কর্ণাটক থেকে নিয়ে নিয়ে এসে ব্রিডিং করতে পারি। এবং এই আমুর মাছের ব্রিডিং অত্যন্ত সোজা। আমি অন্যান্য আলোচনাতেও বলি যে এখন এই পরিস্থিতিতে আমরা যদি আমাদের পুকুর পাড়ে একটা ট্যাঙ্ক বানিয়ে নিই, একটা হাপা নিয়ে নিই, তো আর একটু ওই সিনথেটিক হরমোন বাজার থেকে কিনে নিই, যে কোনো ওভারটাইড, ওভারপ্রিন, ওআইএসএস, যেটা আপনার সুবিধা হয় নিয়ে নেন। আর একটু যদি আপনি একটু জেনে নেন, বা এই যে এখন ট্রেনিং এ দেখবেন আলোচনাও হবে নিশ্চয়ই, জেনে নেন, আপনি নিজেই কিন্তু এই মাছগুলোকে নিয়ে অতি সহজেই পুকুর পাড়েই ট্যাঙ্কে কিন্তু ব্রিডিং করে নিতে পারবেন। আরেকটা মাছের কথা বলবো, সেটা হচ্ছে জয়ন্তী রুই। এই মাছটাও কিন্তু রুই জাতীয় মাছ। এটা আপনার শিপা ভুবনেশ্বরে করেছে। এই মাছটাও কিন্তু ওই নির্বাচিত প্রজননের মাধ্যমে করা। এই মাছটারও কিন্তু গ্রোথ অত্যন্ত দ্রুত হয় এবং এই মাছটাও সুস্বাদু মাছ এবং এই মাছটাও আপনার সহনশীল মাছ। তো এই মাছটাকেও নিয়েও কিন্তু আমরা আমাদের যে ফিশারি বা পুকুর করছি, সেখানেও কিন্তু আমরা এই মাছটাকে ছেড়ে চাষ করতে পারবো। এছাড়া আরো অন্যান্য মাছের মধ্যে যদি বলবো, আমি বলবো গিফট তেলাপিয়া। এই মাছটার একটা এক্সপোর্ট ভ্যালুও রয়েছে। এবং মনে আছে আমাদের দপ্তর থেকে 10খানা আপনার প্রকল্প রূপায়ণ করেছে, হলদিয়া ব্লকে 2টো রূপায়ণ হয়েছিল। সেখানে মাছ চাষি করেছিলেন 100 দিনের মধ্যে আপনার 400 গ্রাম ওজনে দাঁড়িয়েছিল আপনার ওই গিফট তেলাপিয়া মাছটা। আরেকজন করেছিলেন মোটামুটি চাষ, ওনারটা 350 গ্রাম ওজন দাঁড়িয়েছিল ওই 100 দিনের কালচারে জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া। তেলাপিয়া নিয়ে আমি একটু সংক্ষেপে চট করে বলে নেবো। তেলাপিয়া কিন্তু মাছটা আপনার চাষ করতে গেলে আমাদের লাইসেন্সের দরকার রয়েছে, এই যেহেতু এই মাছটা প্রলিফিক ব্রিডার, মানে দ্রুত বেড়ে যায় মাছটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই তেলাপিয়া মাছের চাষের ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখেছেন যে যদি শুধুমাত্র আমরা একটা জাতে সেক্স নিয়ে কালচার করি, শুধু পুরুষ জাতীয় মাছকে নিয়ে চাষ করি, তবে পুরুষ মাছের বৃদ্ধিটা আপনার দ্রুত হয়। সেই শুধু পুরুষ মাছের চাষটাকেই বলে মনোসেক্স তেলাপিয়া চাষ। তবে মনোসেক্স তেলাপিয়া নেওয়ার সময় মাথায় রাখতে হবে যে এই যে হ্যাচারি গুলো রয়েছে, যেগুলো অথরাইজ হ্যাচারি রয়েছে, সেখান থেকে নেওয়ার কারণ কি, অনেক সময় যে হরমোন মিশিয়ে যে আপনার মনোসেক্স করা হয়, সেই হরমোনের কিন্তু একটা ক্ষতিকারক প্রভাব অনেক সময় থাকে। তো সেক্ষেত্রে যেটা বলার, সেটা হচ্ছে দপ্তর থেকে আপনি লাইসেন্স নেন। প্রয়োজনে আপনি চেন্নাইতে যে রাজীব গান্ধী অ্যাকোয়াকালচার সেন্টার রয়েছে, ওখান থেকে আপনি গিফট তেলাপিয়া ওখানে আনানোর ব্যবস্থা করুন। ওখান থেকে অত্যন্ত সহজে আপনি আনাতে পারবেন। এক একটা সিট আপনার 2 টাকা 2.5 টাকা বিভিন্ন সিস্টেমে নেয়। অনেক সময় আপনি যদি বেশি পরিমাণ নেন, একটা কন্টেনার আপনাকে পাঠিয়ে দিতে পারে, প্রায় 90,000 পর্যন্ত একটা কন্টেনারে মাছ ধরে। এবং ওর যে আপনার চার্জ, গভর্নমেন্ট রেটে চার্জ নেয় পার কিলোমিটার 24 টাকা, হয়তো এখন অল্প স্বল্প বাড়তে পারে, এদিক ওদিক হতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে যদি আমরা ভাবতে পারি, গিফট তেলাপিয়া চাষকে যদি আমরা আমাদের রাখতে পারি, 100 দিনের মধ্যে আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু এই মাছটাকেও কিন্তু আমরা বড় করতে পারবো। মিল্ক ফিশ তো আলোচনাই করেছি। মিল্ক ফিশ আমরা নোনা জলের মাছ, কিন্তু মাছটাকে আমরা মিষ্টি জলেও চাষ করা যেতে পারে। এই মাছটা আপনার ওই দাক্ষিণাত্যের ইলিশ বলে, তবে ইলিশ নয়, ইলিশের মতো ক্যারেক্টার রয়েছে, ইলিশের মতো স্বাদের ক্যারেক্টার না। মানে এটা আপনার সমুদ্রে থাকে, ওই ডিম পাড়তে নদীতে আসে, আবার যায়, ইলিশ যেরকম করে তাই। এবং ওটাকে আপনার ওই শিবা যে চেন্নাই রয়েছে একটা সংস্থা, সরকারি ইনস্টিটিউট রয়েছে, ওনারা গবেষণা কেন্দ্র, ওনারা এই মাছটাকে ব্রিডিং করেন। তো ওখান থেকে আমরা নিয়ে আমরা মিল্ক পিসটাকেও কিন্তু আমরা আমাদের চাষে করতে পারি। হলদিয়াতে এই মাছেরও চাষ হয়েছে, অত্যন্ত ভালো মতো চাষ করেছেন। একজন ভেনামির কথা বলছিলেন। ভেনামির ক্ষেত্রে আমরা দেখেছি, ভেনামিতে আপনার শুধুমাত্র ভেনামি চাষের জায়গায় না গিয়ে আমরা যদি আরো ভ্যারাইটি চাষের জায়গায় যেতে পারি, যেমন ধরুন আমেরিকান পমফ্রেট, ইন্ডিয়ান পমফ্রেট, এই যে আমাদের চেন্নাইতে রয়েছে, ওখান থেকে ওখানে আপনার সিএমএফ এর একটা সেন্টার রয়েছে। আমরা যেটা নিয়েছিলাম মান্ডাপাম থেকে, ওটা হচ্ছে আপনার তামিলনাড়ু। ওখানেও আপনার এই আমেরিকান পমফ্রেটটাকে ব্রিডিং করাচ্ছেন, পমফ্রেট মাছ। আমাদের যে পমফ্রেট করি ওটা ওই তারই একটা ভ্যারাইটি।
ওটাকেও না আমরা ওই একটু নোনা জল লাগে ওটার জন্য, তো নোনা জলে ওই মাছটাকে নিয়েও কিন্তু আমরা চাষ করতে পারি। তো এগুলো তো মাছ রয়েছে। এছাড়া আমাদের হাতের কাছে যে মাছগুলো রয়েছে মাগুর, শিঙি, পাবদা অত্যন্ত উল্লেখযোগ্য মাছ। যে কোনো আলোচনাতে আমি বলি পাবদা মাছ লাভজনক মাছ। আমি যতগুলো চাষ দেখেছি, অভিজ্ঞতায় দেখেছি যে পাবদাতে ভালোই লাভ হয় এই কম্পোজিট কালচারের সাথে একসাথে চাষ করতে গেলে। কিন্তু টেকনোলজিগুলো একটু মাথায় রাখতে হবে। এই পাবদা যখন চাষ করব আমরা নার্সারি যে ফেজটা আমাদের ওই যে আমরা 2000-3000 লাইনের যে মাছটা নিয়ে আসছেন, সেই মাছটাকে আমরা ওই 45 কি 60 দিন মাথায় আমরা যখন 10 গ্রাম মতো ওজন আগে নার্সারি করে আমাদের করে ফেলতে হবে। আর এই সময়কালীন পুকুরের তলাতে আমাদের ওই মাটির কলসি ব্যবহার করতে হবে এদের একটা ওই আশ্রয়স্থল হিসেবে। এবং আমরা যদি জুস ব্যবহার করি, আমি অন্যান্য আলোচনায় জুস দিয়ে আমি আলোচনা শেষ করবো, জুস ব্যবহার করি অর্গানিক জুস, জৈব জুস, আর কিচ্ছু না, আমরা যদি 4-5 দিন অন্তর অন্তর করি। আমরা দেখেছি আমাদের বসাঞ্চলে একটা গ্রাম রয়েছে, একজন ভদ্রলোক উনি চাষ করেন, অত্যন্ত ভালো চাষ করছেন পাবদা। তো ওগুলো নিয়ে করতে পারি। আমরা মাগুর শিঙি আপনারা আলোচনা করছিলেন, ওই হাজামজা পুকুরে মাগুর শিঙি কথা বলছি না, আমি বলছি আপনার রুই কাতলা মৃগেলের যে পুকুর রয়েছে ওখানেই মাগুর শিঙি চাষ করুন। অনেক সময় বলি সাইপ্রেনাস মাছের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে আপনি ওখানে মাগুর শিঙি ছাড়ুন, কিছু ছাড়ুন ওখানে মাগুর শিঙি। ওখানে মাগুর শিঙি ছাড়লে আপনাকে ওই হাঁড়ি বা এরকম কিছু ব্যবহার করতে হবে। খাবার দেওয়ার সময় আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে খাবারটা আমি দিনের বেলায় দেবো না, আমি একটু রাতের দিকে খাবার দেবো। খাবারের পরিমাণ আপনারা বলছিলেন প্রোটিন পার্সেন্টেজের ব্যাপার, সেগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে যে কোন মাছের ক্ষেত্রে কি পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ লাগে। তো এই রকম কতগুলো বিষয় নিয়ে আমরা যদি মিশ্র পদ্ধতিতে, এবং চিংড়ির ক্ষেত্রেও জানেন আমরা গলদা চিংড়ি, এখন থোড়া চিংড়িকে নিয়েও চাষ হচ্ছে। তো এরকম মাছগুলোকে নিয়ে যদি আমরা একটু কম্পোজিট কালচার ভাবে মিশ্রভাবে চাষ করতে পারি, তো অত্যন্ত লাভজনক জায়গায় যেতে পারবো। এবং জৈব চাষের ক্ষেত্রে যে সংক্ষেপে দু একটা পদক্ষেপের কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার মাসে মাসে একবার করে অ্যাটলিস্ট মাসে একবার করে চুন দেওয়ার অত্যন্ত দরকার রয়েছে। চুন অনেকেই দেন কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলেন, চুন দেবো না, ডলোমাইট দেবো না, জিপসাম দেবো না, দেবো। তো চুনের কিন্তু যে আপনি যদি দেখেন ভালো করে, চুনের গুণ কিন্তু অত্যন্ত বেশি রয়েছে, শুধু ক্যালসিয়াম দিচ্ছে তা না, গ্যাস দূর করছে এবং অন্যান্য ক্ষেত্রে আপনার মাছের যে প্ল্যাঙ্কটন তৈরির ক্ষেত্রেও কিন্তু চুনের গুরুত্ব রয়েছে। তো মাসে একবার করে চুন দেওয়ার দরকার রয়েছে। বিশেষ করে জুসের কথা বললাম, যদি জুস দেওয়ার আগে আমরা চুন দিতে পারি অত্যন্ত ভালো। মাসে একবার করে লবণ দেন, মোটা দানার লবণ, এটা হচ্ছে অ্যাসপিরিন অফ অ্যাকোয়াকালচার। আপনি যান নেটে গিয়ে এক্ষুনি সার্চ করে দেখুন, ওখানে দেখতে পাবেন যে লবণকে বলছে অ্যাসপিরিন অফ অ্যাকোয়াকালচার। লবণের অত্যন্ত ভালো গুণ রয়েছে। তো গ্যাস দূর করে পুকুরের তলায়, এছাড়া আপনার মাছকে একটা সতেজ রাখতে সাহায্য করে। তো আমরা যদি মাসে মাসে আপনার ওই 150 থেকে 200 গ্রাম করে লবণ দিয়ে যেতে পারি, সেটা একটা ভালো পদক্ষেপ হবে। চুন দিয়ে যাচ্ছি, আমাদের সার দিতে হবে, সার দেওয়ার খুব দরকার। প্ল্যাঙ্কটন যদি আমাকে তৈরি করতে হয়, প্রাকৃতিক খাবার যদি তৈরি করতে হয়, আমাকে সার দিতে হবে। কি সার দিতে হবে? জৈব সার। সব থেকে ভালো গোবর ব্যবহার করা। অনেক সময় আমাদের কনফিউশন চলে আসে, গোবর ব্যবহার করব, গোবর ব্যবহার করলে পোকা হয়ে যাবে, এই ধারণা একদম রাখেন না। আপনি ফার্মেন্টেড করুন, মানে ওটাকে পচান অন্তত পক্ষে 3 দিন, পচিয়ে সেই গোবরটাকে জল করুন। আমরা বলি কাউডাং স্লারি, মানে গোবর গলা জল, একদম জল করতে হবে। মানে একটা হাঁড়িতে যদি আপনি 1 মগ গোবর নেন, বাকিটা আপনি ওখানে পুরো জলে ভর্তি করে দিয়ে আপনি সেটাকে প্রয়োগ করুন। দেখেন ওই যে আপনি যেটা তৈরি করবেন, ওই যে কাউডাং স্লারি, ওইটা আপনার পুকুরের চারিদিকে ছড়িয়ে দেন। যেদিন মেঘলা আছে, বৃষ্টি পড়ছে, সেই দিন পুকুরে কিচ্ছু দেওয়া যাবে না। অনেক সময় আলোচনা শোনার পরে ভুল করে আমরা ওই রকম দিনে ওই সমস্ত কিছু দিয়ে ফেলি। এটা দিলে কিন্তু মাছ ভাসা শুরু হয়ে যাবে। ওটা সপ্তাহে সপ্তাহে 1 কেজি গোবর পচিয়ে প্রয়োগ করুন, প্ল্যাঙ্কটন তৈরি হবে। অনেকে এখনই বলবেন যে গোবর তো পাওয়া যায় না। সেদিন আমি একটা ট্রেনিং এ গেছিলাম, সেদিন না, আপনার কোভিড এর আগে। স্যার 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 হ্যাঁ, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো স্যার হ্যাঁ, স্যার স্যার 1 কেজি গোবর কত এরিয়ার মধ্যে? ওটা 1 ডেসিমেল পুকুরে 1 মিটার গভীরতার পুকুরের মধ্যে। হ্যাঁ, 1 ডেসিমেল আচ্ছা পুকুরে 1 মিটার গভীরতা। ওকে স্যার আমি সেদিন একটা গল্প বলে নিই। ওকে স্যার সেদিন একটা আপনার সেদিন মানে কোভিড এর আগে আমাদের এখানে একটা রয়েছে, আপনার ওই সোসাইটি রয়েছে। তো ওখানে কিছু মহিলাদের ট্রেনিং হচ্ছিল। তো মহিলাদের ট্রেনিং এ ওখানে গিয়ে আলোচনা করতে গিয়ে বললাম যে আপনারা গোবর ব্যবহার করুন। তখন অনেকে বললেন, গোবর স্যার, এখন গ্রামের দিকে আপনি গোবর পাবেন? আমি বললাম, কেন, গোবর কি মানে গরু টরু নেই, গোবর পাওয়া যাচ্ছে না? বলছেন যে না, এখন গোবর টোবর গরু টরু অত পাওয়া যাচ্ছে না, গোবর পাওয়া কিন্তু খুব চাপের আছে। তো আপনি গোবর বাদ দিয়ে আর কি সার আছে বলুন? তো এইটা অনেক সময় আমাদের মধ্যে আসে। আমি যারা ফিশারি করেন তাদের জন্য বলবো যে ইন্টিগ্রেটেড ট্যাপ প্রজেক্টে আপনারা যদি গোবর না পান, গরু পালন করেও আপনি গোবরের ব্যবস্থা করুন, অনেক ভালো। আর না হলে কম্পোস্ট ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো। আপনি বিভিন্ন পাতা টাতা ওই পুকুরের পাড়ে একটা গর্ত করে ওখানে জমিয়ে ওটাকে আপনাকে পচিয়ে ওটাকে ব্যবহার করুন। যদি গোবর ব্যবহার করবেন, আপনি ডেসিমেলে আপনি ওই 1 কেজি প্রতি প্রতি ডেসিমেলে স্যার ব্যবহার করুন। স্যার যদি শুধু গোবর না স্যার, গোবরের সাথে আর কিছু দিতে হবে? না না, শুধু গোবরটাকে ফার্মেন্টেড করেই দেন, গোবরটাকে ফার্মেন্ট করে দেন। তবে ওখানেই আপনি ওই যে মাছের যে আচ্ছা আচ্ছা প্ল্যাঙ্কটন, উদ্ভিদ কণা, প্রাণী কণা, এগুলোকে তৈরি করতে পারবেন। আপনি ওখানে যদি আচ্ছা কম্পোস্ট আচ্ছা ব্যবহার করেন, পরিমাণ একটু বেশি লাগবে।
তো এইরকম কতগুলো ব্যবহার করা। আর যেটা আমি উল্লেখ করা স্যার 3 বলবো, দিনের জায়গায় যদি 4 দিন 5 দিন যদি কোনো ভিজিয়ে রাখা অসুবিধা নেই, করতে 1 হবে। মাস সবাই তো তাই করে। পুকুর পাড়ে কি করে না, একটা জায়গায় গর্ত করে ওটাকে জমিয়ে রেখে দেয়, এবার জমিয়ে থাকে, ওখান থেকে অল্প অল্প আচ্ছা পরিমাণ নিয়ে নিয়ে পুকুরে দেয়। আমি জাস্ট কথার কথা বললাম যে 3 দিন অন্তত পক্ষে যেন থাকে, তার তার কমে জিনিসটাকে দেবেন না, দিলে ওটা পুকুরে কিন্তু পোকা তৈরি করে যাবে। এবার যেটা বলবো আচ্ছা আচ্ছা জুস ঠিক দেওয়ার আছে, কথা, ওকে স্যার। হ্যাঁ জুস দেওয়ার কথাটা উল্লেখ করব। জৈব জুস অত্যন্ত মানে দায়িত্ব নিয়ে বলবো যে এই অর্গানিক জুস বা জৈব জুস এর যে কার্যকারিতা অত্যন্ত বেশি। আপনারা, আমি জানি প্রত্যেকটা ট্রেনিংয়েই আপনারা বায়োফ্লক নিয়ে অত্যন্ত উৎসাহী, এবং ওই ট্যাঙ্কে কিভাবে বায়োফ্লক করব, পলিথিন দিয়ে কিভাবে করব, এইগুলো নিয়ে আপনারা খুব থাকেন। আমি ওই বিষয় নিয়ে যাব না, আমি শুধু বলবো যে আপনার বায়োফ্লকের যে কনসেপ্টটা, যে আমাদের যে ইসরায়েলি যে বিজ্ঞানী উনি ডক্টর ইয়োরাম অ্যাবনিমেলেজ, উনি যে বায়োফ্লকের যে কনসেপ্টটা বলেন, বা ওখানে বলছেন কি, আমি কনসেপ্টটা বলার পরে জুসের কথা বলবো, তখন আপনি বুঝতে পারবেন যে কতখানি মিল মিল পাবেন আপনি। উনি উনি ওখানে বলছেন যে ওখানে কিছু আপনার ওই বায়োলজিক্যাল ফ্লক কিছু তৈরি হয়, কিছু কার্বন সোর্স তৈরি হয় কার্বোহাইড্রেট থেকে, যেই কার্বন সোর্সটা কি করছে না, অ্যামোনিয়ার যে নাইট্রোজেনটাকে বাইন্ড করছে, ফলে জলের তলায় যে অ্যামোনিয়া গ্যাস, সেই গ্যাসটাকে তৈরি হতে দিচ্ছে না। আর করছে কি না, এটা কি করছে, ফ্লকটা করছে তলাতে যে আবর্জনাগুলো জমা পড়ছে, ওগুলো পটেশিয়াস প্রোটিন মানে প্রোটিন জাতীয় খাবারে কনভার্ট করছে, যেগুলো মাছের খাবার হিসেবে যায়। উনি তেলাপিয়া এবং ভেনামি এই দুটো জায়গাতে কিন্তু ট্রায়াল করেছিলেন এবং সাকসেস হয়েছিলেন, এবং সেখান থেকে ওনার ওই কনসেপ্ট বায়। আমাদের জৈব জুসে এবার চলে আসি। জৈব জুসের ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম ভাবেই, অনেকেই আমাদের যারা ফার্মাররা রয়েছেন তারা বিভিন্নভাবে ব্যবহার করেন। জৈব জুসের ক্ষেত্রে যেটা দেখেছি, যারা বিভিন্ন ব্যবহার করেন, এই যে বাদাম খোল, সর্ষের খোল, খুব খুব মাইনুটলি অবজার্ভ করে দেখেছি আপনার, যদি আমরা শুধু বাদাম খোলটাকে দিয়ে যদি জৈব জুস ব্যবহার করতে পারি, সেটাতে কিন্তু আমরা অনেকাংশে ভালো ভালো একটা রেজাল্ট পাবো। কিন্তু আমি বলছি না যে সর্ষের খোল ব্যবহার করা যাবে না, সর্ষের খোল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের খোল দামও কম, অনেকে চানও সর্ষের খোল ব্যবহার করতে, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন যে বাদাম খোলটা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট অনেকটা ভালো পাওয়া যায়। তো 1 ডেসিমেল পুকুরি হিসেবে যেটা বলার, যে আমরা কি করব না, 300 গ্রাম বাদাম খোল দেবো একটা জায়গায়, 300 গ্রাম বাদাম খোল, চিটে গুড়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আখের গুড়, খেজুর গুড়, এইসব জায়গায় যাওয়ার দরকার নেই, খরচ বেশি, কম খরচে আমরা করব। চিটে গুড় খুব সাধারণ ব্যাপার, আমাদের এখানে পাওয়াও যায়, আপনি জানেন বিভিন্ন জায়গায় আছে। তো চিটে গুড় নেবো 300 গ্রাম, আমরা একই পরিমাণ চিটে গুড় নেবো। চালের গুঁড়ো নেব, চালের গুঁড়ো নিয়ে বলি, একদম চাল চাকে গুঁড়ো করলে যেটা দাঁড়ায় সেটাই। অনেক সময় আমরা দেখেছি যে আপনার এই কুড়ো নিয়ে অনেক সময় কনফিউশন দেখা যায়, আমারও ছিল। আমি যখন প্রথম চাকরিতে আসি, তখন কুড়ো কোনটা, আপনার চালের গুঁড়ো কোনটা, এই নিয়েও কিন্তু অনেক সময় কনফিউশন ছিল। হয়তো পড়ার সময় রাইস ব্র্যান্ড, রাইস ডাস্ট, হ্যাঁ আপনার রাইস হাস্ক পড়ে গেছি, দেখে গেছি, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি দেখলাম যে আপনার এই যে ধানের যে খোসা ওটাকেই তো কুড়ো বলছে, হাস্ক। ওই ওই যে খোসাটা, ওই খোসাটা যদি আমরা পুকুরে দিই, কুড়ো দিই, অনেক সময় পুকুরে মাছকে খাওয়ার জন্য দেওয়া হয়, ওতে কিন্তু মাছের কোনো পুষ্টি নেই। আপনি যদি বিএলডিও সাহেব, আপনার প্রাণী প্রাণী সম্পদ দপ্তরে যদি কোনো স্যারদের সাথে আপনার পরিচয় থাকে, আমি জিজ্ঞেস করবেন, এই যে গরুকে যে কুড়ো দেওয়া হয় না, ওতে গরুর কোনো পুষ্টি যায় না, গরু শুধু ফিল করে যে আমি খেলাম, আর সেই ফিলিংসে গোবর বেরোয়, এটাই শুধু তার লজিক, এছাড়া আর কিচ্ছু নেই। তাই জন্য মাছের ক্ষেত্রে কিন্তু ওই ফিলিংসটা থেকে ক্ষতি হয়ে যায়। কি হয় না, এই কুড়োটা মাছের ওই কানকোতে আটকে গিয়ে মাছের বিভিন্ন ফাঙ্গাস জাতীয় রোগের তৈরি তৈরি করে দেয়। তাই জন্য কখনোই কুড়ো ব্যবহার করার দিকে যাওয়ার দরকার নেই। এবার আসি চালের ব্যাপারে আমরা এখন যে চালটা খেতে বেশি পছন্দ করি, একেবারে সরু চাল, সাদা ধপধপে। যখন আমি দেশের বাড়ি যেতাম মনে আছে, তখন ঠাকুমা বলতো, রান্না করতো, ওই তো তখন ওই একটু হলুদ হলুদ থাকতো, বা আপনারা অনেকেই হয়তো নিজেরা হয়তো ওয়াকিবহাল আছেন দেখবেন। তো ওই যে হলুদ অংশ লাগানো মোটা চাল যেটা, সেই মোটা চালের যে হলুদ অংশ, পরে যখন ওই পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে ওই যে আপনার হলুদ অংশতেই রয়েছে আপনার আসল আসল রহস্য, মাছে মানে খাবারের খাদ্য গুণের যে পুষ্টির গুণ, একটা হজম করতে বা বিভিন্ন যে উপকারিতা যেটা রয়েছে। তো সেহেতু চালটা যেটা ব্যবহার করবেন, ওই সরু চাল, খুব দামি চাল ব্যবহার করছি মানে মাছের গুঁড়োতে ভালো কার্যকরী হবে তা না। ওই আপনি খোসাটা বাদ দিয়ে হলুদ লাগানো যদি চালটাও হয়, তাও কোনো অসুবিধা নেই, কম দামের চাল হলেও অসুবিধা নেই, সেটাকে ব্যবহার করতে পারবো। তো আমাদের চালের গুঁড়ো নিতে হবে 250 গ্রাম চালের গুঁড়ো। তার সাথে আমরা কি নেবো, তার সাথে আমরা নেবো ইস্ট। ইস্ট কোথায় পাবো, ইস্ট আমরা পাবো হচ্ছে আমরা যেখানে পাউরুটি কারখানা, যেখানে পাউরুটি তৈরি হয়, ওখানে যাবেন, ওখানে গেলে ইস্ট পেয়ে যাবেন। ওই ইস্ট গুলো, বা অনেক ফিশারি যারা দোকান টোকান করেছেন, তারা অনেক সময় এখন ইস্টের চাহিদা হয়েছে বলে অনেকে ইস্ট রাখেন। তো ওখান থেকে ইস্ট নিলেন, তবে আপনার বাদাম খোল 300 গ্রাম, আপনি চালের গুঁড়ো 250 গ্রাম, চিটে গুড় 300 গ্রাম, আপনি ইস্ট ওখানে নিয়ে নেন 25 গ্রাম, এর সাথে আপনি 10 গ্রাম আটা মিশিয়ে দেন। আর একটা যেটা দেখেছি, কলার একটা আলাদা রয়েছে, আমি এখন আলোচনায় যাচ্ছি না। ওই কলাটাকে নিয়ে মিশিয়ে একটা জায়গাতে একটা ড্রামে ভালো করে জল দিয়ে ওটাকে ঘুটে একটা জায়গায় ঢাকনা দিয়ে লাগিয়ে দেন, এবং 3 গুণ জল দিতে হবে, কারণ ওটা ফেপে ফুলে আপনার বেড়ে যায়।
তো এইভাবে যখন জুসটাকে আপনি 48 ঘন্টা একটা জায়গায় ঢাকনা দিয়ে রেখে দিচ্ছেন, তারপর ওটা ফার্মেন্টেড হয়ে যাবে। ওই ফার্মেন্টেড প্রোডাক্টটা ভালো করে ঘেটে নিয়ে আপনি 15 দিন অন্তর অন্তর পুকুরে প্রয়োগ করুন। ওখানে আপনার কার্বন সোর্স তৈরি হচ্ছে। ওখানে এই যে বায়োলজিক্যাল ফ্লক বলছিলাম, ফ্লক কিছু তৈরি হয়, ব্যাকটেরিয়াল ফ্লক তৈরি হয়, ইস্ট রয়েছে, ওরা ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে তৈরি হয়। ওরা কি করছে, পুকুরের তলায় যে আবর্জনাগুলো আপনার তৈরি হচ্ছে, ওই আবর্জনাগুলোকে আপনার কি করে না, ওগুলোকে মাছের খাবারে কনভার্ট করে। আর কি করছে না, আপনার ওই করছে, স্যার হ্যাঁ স্যার কলাটা কি যে কোনো কলা না হ্যাঁ, যে কোনো কলা, পার্টিকুলার কোনো? না না, যে কোনো কলা আপনি ওই 1 পিস করে দেয়, পেলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে ওটা ভালো, ফার্মেন্টেশনটা আরো ওই মানে আরো সাধারণ কথা আমি বলি, গেজিয়ে যেতে সাহায্য করে, যে উপাদানগুলোকে না গেজিয়ে দিতে সাহায্য করে। তো এইভাবে আমরা এটাকে নিয়ে ভালো করে আমরা স্যার হ্যাঁ বলুন। স্যার পাকা কলা তো? হ্যাঁ হ্যাঁ, পাকা কলা পচে গেলেও কোনো স্যার অসুবিধা পাকা নেই। কলা? হ্যাঁ, পাকা কলা। আচ্ছা আচ্ছা তো এবারে ওইটাকে নিয়ে আচ্ছা আমরা আচ্ছা, হ্যাঁ ঠিক ওটাকে আছে। হ্যাঁ ঠিক ঠিক মানে কেজিতে 1 পিস? 1 পিস। কেজিতে স্যার 1 পিস? হ্যাঁ, এবারে আচ্ছা কি আচ্ছা, করতে ঠিক হবে না, আছে। ওটাকে নিয়ে আমরা ভালো করে ফার্মেন্টেড করে নিয়ে ওটাকে আমাদের পুকুরে দিয়ে দেবো। কিন্তু ওই জুস দেওয়ার সময় মাথায় রাখবেন যে আমাদের কিন্তু ওই বর্ষা বা বৃষ্টি এই রকম সময় কিন্তু আমাদের দেওয়া যাবে না। হ্যাঁ, যেদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে সেদিন দেবো। এবং আমরা এই জুস দেওয়ার আগে অবশ্যই আমাকে চুন চুন দিতে হবে পুকুরে। এবং যদি আপনার পাম্প মেশিন থাকে অবশ্যই পাম্প চালাবেন। এরা ওই কার্বন সোর্সটা আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে তৈরি হতে দেয় না, এবং প্ল্যাঙ্কটনের তৈরি কিন্তু জু প্ল্যাঙ্কটন তৈরি বা প্ল্যাঙ্কটনের তৈরিটা অনেকটাই বাড়িয়ে দেয়। এবং মাছের যে ফিডের যে খরচটা, এই খরচটাও কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। এই যে ফিডের কথা আসতে গিয়ে আমি একটা একটা জিনিস একটু শেয়ার করবো আপনাদের, যে এই ধরুন ফিডের ক্ষেত্রে আমি আমরা আমার 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 ব্যক্তিগত ধারণা আমি আপনাদের শেয়ার করি একটু। এই যে অনেক সময় কালকেও একজন ফোন করছেন, স্যার আমি ভাবছি যে বটম ক্লিন টেকনোলজি লাগাবো পুকুরের মধ্যে। তো ওখান থেকে অ্যাকচুয়ালি স্ট্রিম টয়লেট, যেটা আমাদের ওই বেনামি চাষের অনেকেই করেন, ওখানে আছে ওই তলাতে শঙ্কু আকৃতির একটা স্ট্রাকচার থাকে, তলাতে গর্ত থাকে, পাম্প চালিয়ে ওটাকে সাকশন করে বের করে দেয়। এবার মিষ্টি জলের ক্ষেত্রে আপনি এরকম একটা পুকুরের স্ট্রাকচার বানাতেই পারেন, কোনো অসুবিধাই খরচা হয়। আপনার 1 বিঘা পুকুরে যদি করতে যান 30,000 টাকা খরচা হয়। ইটের দাম কত, সিমেন্টের দাম কত, তারও একটা হিসেব আছে। এটা বেনামিতে যারা করেছেন ওনাদের কাছ থেকেই দেখেছি, সে আপনিও করতে পারেন, অসুবিধা নেই, এই একটা আপনার খরচ যাবে। কিন্তু আপনি বলুন তো, আপনার পুকুরের তলাতে আবর্জনা আপনার তৈরি হবে, আপনি তারপরে সেই আবর্জনাকে দূর করবেন, এই জায়গাতে না গিয়ে আপনি আবর্জনা যাতে তৈরি না হয় সেই জায়গাতে আমরা একটু বেশি যদি গুরুত্ব দিলে মনে হয় না আমাদের ভালো হয়। কারণ আবর্জনা তৈরি হয় মেনলি আপনার, যেটা আমি আগেই প্রথমে আলোচনা করেছিলাম, ওই অতিরিক্ত পরিমাণ মাছের খাবার দিয়ে। কারণ ফিশারিতে এরকম নেই যে পাতা টাতা পড়ে আবর্জনা প্রচুর জমে যায়, তা না। আবার আবর্জনা মানে ওই খাবারের অতিরিক্ত খাবারের জন্যই হয়। তো ওই জায়গাতে কিন্তু যদি আমি একটু সচেতন হই এবং এই জুস জাতীয় উপাদান, এই জৈব উপাদান, গোবর, এগুলো ব্যবহার করি, এরা তলাতে কোনো আবর্জনা তৈরি করে না। এরা আপনার ওই এনপিকে ফর্মুলাতে এরা কিছু প্ল্যাঙ্কটনের বৃদ্ধি বৃদ্ধি করিয়ে দেয়, যেটা মাছের খাবার হিসেবে কাজ করে। তো এই সমস্ত জায়গা থেকে আমার যেটা মনে হয়, আমরা যদি বেশি করে আমাদের আমাদের এই যে চাষের ব্যাপারে কনসেন্ট্রেট করি, তবে মনে হয় একটু কম খরচে বেশি পরিমাণ মাছের আমরা উৎপাদন করতে পারবো। তো এই এই বলার বিষয়, জৈব পদ্ধতিতে সকলে চাষ করুন। আর স্যার সকলে বলছিলাম ওটা এক ডেসিমেলে 1 কিলো? হ্যাঁ, কোনটা বলুন? স্যার বলছি 1 ডেসিমেলে কত, 1 কিলো ওটা? ওই জৈব জুস? না না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জুস হচ্ছে আপনার 1 ডেসিমেল পুকুর, 1 মিটার যদি গভীরতা থাকে, সেখানে আপনি উপাদানগুলো কত নেবেন না, বাদাম খোল নেবেন 300 গ্রাম, চিটে গুড় নেবেন 300 গ্রাম, চালের গুঁড়ো নেবেন আপনি 250 গ্রাম, আর ওখানে আপনি ইস্ট নেবেন 25 গ্রাম, আটা নেবেন 10 গ্রাম। এইটাকে নিয়ে একটা ওই 3 গুণ জলে ড্রামে ভিজিয়ে ওটাকে আপনি পুকুরে প্রয়োগ করুন। এটা 1 ডেসিমেল পুকুরের জন্য। এবার ডেসিমেল যত বাড়বে পরিমাণ তত বাড়িয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার ইস্টটা কত? ইস্ট কত? ইস্ট আপনি 25 গ্রাম ইস্ট ব্যবহার করুন, 25 গ্রাম। আটাটা কত? আটা 10 গ্রাম। ওকে স্যার। তো যাই হোক, তো বলার বিষয় এটাই ছিল। যদি আমি আর বেশি দীর্ঘায়িত করব না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে আলোচনায় আছেন এবং এর আগে মুখোপাধ্যায় স্যার আলোচনা করেছেন অত্যন্ত ডিটেলস, আমি জানি। তো আমি জাস্ট কিছু পয়েন্টে আলোচনা করলাম। এবং হ্যাঁ বলুন। স্যার আমি বলছি ওই কম্পোজিট কালচার করতে গিয়ে পুকুরের জলের গভীরতা কত থাকবে? শুনুন, পুকুরের গভীর যদি আপনার ওই থাকে, ফিশারি আপনি করেন, সেখানে আপনি 1-1.5 মিটার গভীরতার মধ্যেই চাষের এটা রাখা বেটার। আর যদি আপনার বাড়ির পুকুর খুব গভীর থাকে, সেক্ষেত্রে জলটা একটু কমিয়ে দেবেন। আর যদি খুব জল কমানোরও কিছু অসুবিধা থাকে, সেই জায়গাও তো চিন্তা না করে, যেই পরিস্থিতি আছে সেই অনুযায়ী চাষে নেমে যাওয়াই বেটার। ওকে, থ্যাংক ইউ স্যার। তো এই আর কি বিষয় হচ্ছে যে হ্যাঁ বলুন। স্যার বেশি বেশি জল থাকলে কি স্যার এই কম্পোজিটটা কাজ করবে না?
না না, বেশি জলে কম্পোজিট কাজ করবে না সেরকম ব্যাপার নয়। বেশি জলে আমি বলি, জলের যদি আপনার গভীরতা বেশি থাকে, তবে জলের তলায় সূর্যের আলো পৌঁছয় না। সূর্যের আলো না পৌঁছলে এই অন্ধকার আচ্ছা জোন তৈরি হবে। আর বুঝতে পারছেন, যেখানে অন্ধকার সেখানেই আপনার ওই যেগুলো আনওয়ান্টেড ব্যাপার ওইটাই বেশি তখন ঘটে। প্ল্যাঙ্কটন তৈরি হবে না। মানে প্ল্যাঙ্কটন তৈরি হবে না ওখানে, ওখানে আপনার বিভিন্ন গ্যাসের তৈরি হবে, হ্যাঁ, যেটা মাছ চাষের পক্ষে আমাদের ক্ষতিকর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি জুস অ্যাপ্লিকেশনের কথা বললেন, হুম। এটা পুরো কালচারের কত ইন্টারভ্যালে ইউজ করবো স্যার? দেখুন জুসের যে, মাসে কতবার হ্যাঁ বা ঠিক, আপনি জানতে মাসে চাইছেন দুবার। যে জুসটা কতবার কিভাবে ব্যবহার করব। তো এটা যেটা বললাম আমি আলোচনাতে, নর্মালি আপনি মাসে 2বার করে আপনি জুস ব্যবহার করতেই পারেন, হ্যাঁ। কিন্তু এই ডোজটাকে আপনি ভেঙে কিন্তু, ওকে স্যার। হ্যাঁ ওকে, কিন্তু এই ডোজটাকে আপনি ভেঙে আপনি কিন্তু একে আরো আরো কমিয়েও আনতে পারেন যদি চান। সপ্তাহে সপ্তাহ কিন্তু প্রয়োগ করা যায়, তাতে অসুবিধা নেই, কিন্তু পরিমাণটাকে আপনি নির্দিষ্ট রাখেন। আর মেঘলা ওকে বৃষ্টির, ওকে স্যার, আর থ্যাংক ইউ স্যার। মেঘলা বৃষ্টির দিনে কিন্তু এটা একেবারে প্রয়োগ করা যাবে না, এইটা খুব মাথায় রাখতে হবে। হুম। না, রৌদ্র দিনে হবে। একদম এক্সাক্ট, আপনি পুকুরে যাই ব্যবহার করুন, স্যার রোদ্রের জল এটা দিন। কত, বলছি স্যার এটা কতটা জল দিয়ে এই জুসটা তৈরি করবো? এই 300 গ্রাম এতে কতটা জল দিতে হবে মিক্স করে আমি করবো? দেখুন মানে আমি এক্ষেত্রে আপনাকে একদম আপনার মানে কতটা জল লাগবে, এটা আমি আপনার সেন্সটাকে একটু কাজে লাগাতে বলবো। ধরুন আপনি 1 বাটি আটা মাখাচ্ছেন, ওখানে আপনি কতটা পরিমাণ জল দেবেন, বুঝতে পারছেন? মানে ব্যাপারটা হচ্ছে যে ওটাকে আপনি 3 গুণ জল দেবেন, যাতে ওটা ভিজেও যায়, এবং প্লাস আরো কিছুটা পরিমাণ, মানে যতটা পরিমাণ মেটেরিয়াল ধরুন একটা 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 জায়গাতে ধরুন, এই যে ধরুন এটাতে ধরুন এতটা পরিমাণ আপনার মেটেরিয়ালটা দাঁড়িয়েছে, বাকি আপনার এই যে 2 গুণ আরো ওখানে জল আরো আর ওখানে ভরে দেন এখানে, ঠিক আছে? যাতে ওটা আপনার গেজে গিয়ে ফুলে পেঁপে উঠলেও যাতে ওটা বেরিয়ে না যায়, দিয়ে এটাকে ডাকনা লাগান, এটাই বলতে চাইছি। কিন্তু এক্সাক্ট ওই ওই হিসেবে একদম যাবেন না যে এই পরিমাণ আছে আমি এত লিটার জল দেবো, ওই জায়গায় না, একদম লজিক লাগিয়ে করাই ভালো। আর এই পরিমাণগুলো যেগুলো আলোচনা করলাম, ধরুন 300 গ্রাম, 300 গ্রামের জায়গায় 350 গ্রাম হলেও কোনো অসুবিধা নেই, 250 গ্রাম হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 300 গ্রামের জায়গায় 3 কিলো হয়ে গেলে কিন্তু ওটা আপনার অর্গানিক লোকটা অনেক বাড়িয়ে দেবে, সেই ব্যাপারটাই শুধু মাথায় রাখতে হবে, বুঝলেন? চুনের ক্ষেত্রেও তাই, চুনের ক্ষেত্রে ধরুন আলোচনা করলাম যে আপনার ওই মাসে মাসে প্রয়োগ, কিন্তু চুনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পিএইচ। পিএইচটা আমাদের মাঝে মাঝে মেপে দেখে নিতে হবে, যদি পিএইচটা আপনার অনেকটা ডাউন থাকে, তবে আমাকে চুনের পরিমাণটাকে বাড়াতে হবে। আর যদি দেখেন যে পিএইচটা ঠিক আছে, তো যেরকম ভাবে চলছে ওই রকম ভাবে আপনি চুন প্রয়োগ করেই যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনাদের প্রশ্ন নেওয়ার আগে আমি আর একটা বিষয় উল্লেখ করার চেষ্টা করব, যে পুকুরে আপনারা যারা চাষ করেন, ব্যবসা ভিত্তিক অনেকেই চাষ করেন, আমি এতক্ষণ শুনছিলাম প্রশ্ন প্রশ্ন করছিলেন, সবাই একটা করে পাম্প সেট রাখুন। পাম্প সেটের কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে মাছ চাষের ক্ষেত্রে, বিশেষ করে এই যে আজকের ওয়েদার দেখুন না, বাইরে গিয়ে দেখুন মেঘলা হয়ে আছে, হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, মাছ এমনিতেই এগুলোতে আমাদের অনেকেই আমরা ইন্টেন্সিভ সেমি ইন্টেন্সিভ বিভিন্ন পদ্ধতিতে চাষ করতে চাই, যেখানে একটা অক্সিজেনের বাড়তি যোগানের কথা বলা হয়। এয়ার এটার অনেকেই হয়তো ব্যবহার করতে পারেন না, কিন্তু আপনি পাম্প ব্যবহার করলে এয়ারের কোনো কোনো অংশে কম পাওয়া যাবে না, কারণ পাম্প যে ব্যবহার করছেন তলা থেকে পুরো জলটাকে তুলে নিয়ে ফোয়ারা করে পুকুরে ফেলছে, এখানে তলার গ্যাসটাকেও দূর করছে, প্লাস অক্সিজেনটাকেও কিন্তু বাড়াচ্ছে। তাই আমাদের প্রত্যেকের কিন্তু একটা করে পাম্প মেশিন যদি আমরা রাখতে পারি, সেটা মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সাহায্য করবে মাছের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে। যাই হোক, তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আজকের আলোচনা রাখা, আমি বেশি দীর্ঘায়িত আজকে আলোচনায় রাখবো না। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলো শুধু উত্তর দেবো, নাহলে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম, জোর দিলাম, সেটা হচ্ছে আপনার ওই কম্পোজিট ওয়েতে কালচার করুন। বিভিন্ন ধরনের যে সাথী ফসল যে আলোচনা করলাম, ওইগুলোকে যত যত পরিমাণ আপনি ব্যবহার করতে পারেন, তত আমার মনে হয় যে মাছের উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেকটাই বাড়াতে পারবো। তো সেই 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 ব্যাপারে যদি আমরা একটু বেশি উদ্যোগ নিই, এবং অর্গানিক কালচার এটা খুব গুরুত্বপূর্ণ, অর্গানিক কালচার করা আপনি, প্লাস পুকুর পাড়ে আমরা বিভিন্ন ধরনের ভেষজ গাছ লাগাতে পারি, যে গাছগুলো দিয়ে আমরা মাছের রোগের ক্লাস আগামীকাল হবে হয়তো আলোচনা হবে, এই বিভিন্ন ধরনের রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আপনার এই তুলসী, আপনার ওই কলা গাছের রস, বা এই সমস্ত উপাদান, কলমি গাছ, এগুলোর কিন্তু মাছের বৃদ্ধি বা মাছের যে ক্ষুধামন্দা, রোগ নিয়ন্ত্রণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি চাইবো যে ওগুলো নিয়েও যাতে আপনারা ভাবনা চিন্তা করেন, এবং পুরোপুরি জৈব জৈব চাষে উদ্যোগী হলে মাছের উৎপাদনও বাড়বে, এবং আপনার লাভজনক চাষ করতে পারবেন, খরচটাও অনেকটাই কম হবে। আমি আপনাদের একটা একটা ইনফরমেশন একটু শেয়ার করব, যে আপনার, হ্যাঁ কি বলছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলুন।
হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি ওই কেঁচো সার দিয়ে খাবার তৈরি করা যেতে পারে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন স্যারের হ্যাঁ ক্ষেত্রে। বলছি, কেঁচো সার দিয়ে কি মাছের খাবার তৈরি করা যেতে পারে? হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করেছেন যে কেঁচো সার ব্যবহার করা যেতে পারে কিনা। কেঁচো সার মাছ চাষের জন্য ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এবং এটা এটা আপনার এটাও কিন্তু আপনার একটা একটা মাথায় রাখার দরকার আছে যে গোবর ব্যবহার করলে, যেরকম বললাম যে আপনার ডেসিমেলে আমরা 1 কেজি হারে গোবর ব্যবহার করছি, কেঁচো সারের ক্ষেত্রে কিন্তু এটা পরিমাণটা অনেকটাই কম লাগে। আমরা ডেসিমেলে আপনার 500 কেঁচো সার কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি। অতটা পরিমাণ লাগবে না, কিন্তু সম পরিমাণ আমাকে প্ল্যাঙ্কটনের উৎপাদন করিয়ে দেবে। যদি কারোর ভার্মি সারের থাকে, আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভালো মাছ চাষের ক্ষেত্রে, বুঝলেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি স্যার, আপনি কম্পোজিট চাষের কথা বললেন পুকুরের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমি বলছি, আমি মানে সিমেন্টের ট্যাঙ্কের কম্পোজিটটা কি করবো স্যার? কি একসঙ্গে করেন? দেখুন, আপনি সিমেন্টের ট্যাঙ্কের ক্ষেত্রে যদি আমাকে বলেন, আমি বলবো যে ট্যাঙ্কের ক্ষেত্রে আপনি ওই বায়োফ্লক বা এরকম কিছু করতে চাইছেন হয়তো। কিন্তু এই কনসেপ্টটা আপনার যে করছেন, আমি সেইটাকে নিয়ে আমি কোনো এখানে আলোচনা রাখবো না, কারণ ওই বায়োফ্লকের বা এই বিষয়টাকে নিয়ে আমি শুধু একটা কথা বলবো যে আমাদের যারা চাষ করেন, আপনারা ওই সনফেরি মাছের কথা জানেন তো? সনফেরি মাছ, অধিক সনফেরি মাছটা জানেন তো? সনফেরি মাছ, সনফেরি মাছ হচ্ছে আপনার ওই আহ, অধিক ঘনত্বে মাছকে একটা জায়গাতে ধানিপোনাকে একটা জায়গায় রেখে দেয়। 1 বছর ধরে একই রকম থাকে, মাছের কোনো বৃদ্ধি হয় না। ওই মাছটা একই রকম থাকে, 1 বছর ধরে থাকে, ওটাকে সনফেরি মাছ বলে। আপনারা অনেকেই ব্যবহার করেন। ওই 1 বছর বাদে যখন আমরা হালকা ঘনত্বে ছাড়ি, তখন মাছটা দ্রুত বেড়ে যায়। এবার আপনি সেই অধিক ঘনত্বের মাছ পুকুরে রাখলে, ট্যাঙ্কে রাখলে, যেখানে রাখবেন আপনার ওই একই রকম ব্যাপারই ঘটবে, মাছের বৃদ্ধি ঘটবে না। পরে বরং ট্যাঙ্কে রাখলে হয়তো মরে যেতে পারে, পুকুরে রাখলে মরবে না। ওটা আপনার পরের বছর ওটা সনফেরি মাছ হিসেবে বিক্রি হবে। কিন্তু ট্যাঙ্কের ক্ষেত্রে যেটা বলবো, যে আপনি যখন জিজ্ঞেস করলেন, ট্যাঙ্কের ক্ষেত্রে আপনি ভাবনা চিন্তা করতে পারেন হাঁপা টাঙ্গিয়ে ওখানে ওই কিছু মাছ, যেগুলো ধরুন মাগুর মাছ আমরা দেখি যে মাগুর মাছ যখন আমরা পুকুরে ছাড়তে যাই, তখন কিন্তু ওই 4-5 ইঞ্চি সাইজের বা 2-2.5 ইঞ্চি সাইজেরও পাই না, ছোট সাইজের মাগুর পাই। তো ওই ছোট সাইজের মাগুর পুকুরে ছেড়ে নার্সারি করলে অনেকাংশে আমরা সব মানে 100% তো বাদ দিন, আমরা বেশি পরিমাণ আমরা সার্ভেলিটি পাই না। তো ওই রকম ক্ষেত্রে আমরা যদি ওই ট্যাঙ্কগুলোকে যে এই রেয়ারিং, নার্সারি নিয়ে রেয়ারিং গুলো যদি করে নিতে পারি, এই সমস্ত মাছের কই, মাগুর, শিঙি করে নিয়ে ওকে যদি একটু সার্টেন সাইজ পর্যন্ত করে নিজের পুকুরেও ছাড়তে পারি, অথবা পাশাপাশি যারা এই মাছগুলোকে চাইছে তাদেরকেও যদি বিক্রি করতে পারি, তো আমার মনে হয় যে ওটা একটা আপনার আলাদা একটা কিন্তু এই ট্যাঙ্কটাকে ইউটিলাইজ করা হবে এবং ভালো চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ওখানে ওই বায়োফ্লকের মতো ফ্লক করে আপনি দেন না, মাছের খাবার টাবার কম দিয়ে, মাছকে শুধু জুস দিয়ে অল্প পরিমাণ করে করে আপনি মাছটাকে বড় করুন। প্রয়োজনে ওই ট্যাঙ্কটাকে আপনি ব্রিডিং ইউনিট হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার না গিয়ে আপনি আমুর মাছের ব্রিডিং করতে পারেন অনায়াসে, কিছু আগাছা ফেলে দিলেই ওখানে হয়ে যাবে। আপনি ওই শিঙি মাছের, কই মাছের ব্রিডিং করতে পারেন, সিনথেটিক হরমোন কিনে আনুন, আপনি ইঞ্জেকশন দিন 1 ml/kg বডি ওয়েট হিসেবে, ওই 1:1 অনুপাতে মাছগুলোকে ছাড়ুন। তো এইরকম ভাবে এটাকে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ বলুন। আমি আপনাদের একটা একটা ওই অভিজ্ঞতা একটু শেয়ার করে নিই, যে এই পেংমা নিয়ে একটা অভিজ্ঞতা শেয়ার করি। পেংমা মাছের চাষ আমি দেখেছি আপনার, আমরা যেরকম এদিকে করছি, আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের ময়মনসিং কিন্তু এই মাছের চাষে অত্যন্ত ওরা করছে। ওরা রিসেন্টলি যেটা দেখলাম, ওরা কিন্তু পেংমা মাছের চাষ করছে, বুঝলেন? ওখানে বেশ কয়েকজন মানে বড় বড় চাষি ওরা যে পেংমা করছে, সেটা আপনার ওই মনোকালচার করছে। যদিও ওরা চাইছে যে ওখানে বাইরে এক্সপোর্ট করার জন্য বেশ কয়েকজন ওখানে উদ্যোগ নিয়েছেন। তো আপনারা যারা চাষ করেন, আমার মনে হয় যে পেংবাটাকে মনোকালচার করার দরকার নেই, কিন্তু এটাকে মিশ্র পদ্ধতিতে কিন্তু চাষ করতে পারেন। মাছটা কিন্তু আপনার অন্যান্য মাছের সাথে একটা এক্সট্রা ইনকাম দিয়ে দেবে। হ্যাঁ বলুন। আচ্ছা, পেম্বা মাছের হ্যাঁ বলুন, কথাটা কেটে কেটে যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য। স্যার, পেম্বা মাছের চারা কোথায় পাবো? পেংবা মাছের চারা দেখুন, যদি আপনি খুব, পেম্বা মাছের চারা কোথায় পাবো? হ্যাঁ পেংমা মাছের চারা কোথায় পাবেন এটা জিজ্ঞেস করছেন, আমি শুনেছি। পেংমা মাছটা আপনি নিতে গেলে এটা আপনি ওই সিফা যেটা বললাম, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার, ভুবনেশ্বর, ওখানে যদি আপনি যোগাযোগ করেন, ওখান থেকে আপনি পেংমা মাছের চারা পেতে পারেন। আপনি মণিপুর থেকে, ওখানে অনেক হ্যাচারি আছে, আসামে আছে, ওখান থেকে পেতে পারেন। অত দূরে যাওয়ার দরকার নেই। আপনি আমাদের আমাদের এখানেই যে সিএডিসি আছে তমলুকে,
আর লাহাবাবু উনি তো পেঙ্গা মাছের ব্রিডিং করছেন। হলদিয়াতে একটা সরকারি উদ্যোগে হ্যাচারি তৈরি হয়েছে, একজন ব্যক্তি করেছেন, উনি পেঙ্গা মাছের রিসেন্ট ব্রিডিং করিয়েছিলেন, পরেও করবেন, ওনার কাছে পেতে পারেন। এবং বেশ কিছু মানে হ্যাচারি ওনার যারা আছেন, আপনার হুগলির দিকেও তো বেশ কয়েকজন আছেন, ওনাদের সাথেও কথা বলছিলাম, আমার বন্ধু যারা রয়েছেন হুগলিতে, তারাও বিভিন্ন প্রকল্পে পেঙ্গা মাছের চারা দিচ্ছেন। তো ওনারাও কিন্তু এই পেঙ্গা মাছের ব্রুডার নিয়ে গিয়ে ওনারা ব্রিডিং করছেন। তো আপনি একটু খোঁজ খবর নিলে আপনি কিন্তু এই সিটগুলো কিন্তু অনায়াসে আমাদের এখানেই পেতে পারবেন, কোনো অসুবিধা হবে না, বুঝলেন। যাই হোক, তো পেঙ্গা স্যার হলদিয়া স্যার কোথায় আছে ওই ফিশের এটা? হলদিয়াতে আপনি এই আমাদের যে চাউলখোলা বলে একটি গ্রাম আছে, চাউলখোলাতে ওখানে আমাদের সুব্রত মাইতি আছেন, ওনার কাছে আপনি ইয়ে করলে ওনার কাছ থেকে কিছু চারা আপনি নিতে পারবেন। এখন যদিও এই মুভমেন্টে উনি ব্রিডিং করেননি, কিছু আমুর মাছের করেছিলেন লকডাউন পিরিয়ডে, বেশ কয়েকজনকে আমুর মাছের সিট দিয়েছেন। আমুর মাছটা উনি ওই কর্ণাটকের ওখান থেকেই আমুরের ব্রুডার নিয়ে এসেছেন। এবং পেঙ্বারও কিছু মাঝখানে করেছিলেন, হয়তো আগামীতে আরো কিছু মাছের করবেন, ওনার কাছ থেকে নিতে পারেন। বা আরো যারা আছে যে যাদের যাদের তবে যেখান থেকেই নেন, বলবো যে আপনি দেখে নেবেন যে ওনারা যে ব্রুডার মাছটাকে নিচ্ছেন সেটা বড় ব্রুডার মাছ নিয়ে করছেন কিনা এবং কোয়ালিটি ভালো কিনা যাচাই করে তবেই সেখান থেকে নেবেন। এবং চাষের ক্ষেত্রে আপনি হ্যাঁ বলুন, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। স্যার বলছি বাড়ির পুকুর পাড়ে হ্যাঁ বলুন। স্যার শুনতে পাচ্ছেন, বাড়ির পুকুরের পাড়ে কি বড় গাছ থাকা ক্ষতিকর, নারকেল গাছ বা খিরিস গাছ বা তেঁতুল গাছ এরকম কিছু? হ্যাঁ, বা দেখুন পুকুর পাড়ে এই যেটা লজিক্যালি যদি বলি, মানে আপনার থিওরিটিক্যালি পুকুর পাড়ে আপনার ওই পূর্ব দক্ষিণ দিকে কোনো রকমের গাছ থাকা একেবারেই বাঞ্ছনীয় নয়। সূর্যের আলো এসে পড়বে, সেক্ষেত্রে আপনার প্ল্যাঙ্কটন তৈরিতে সাহায্য করবে, এরকম ব্যাপারটা রয়েছে। কিন্তু বাড়ির পুকুরে যখন আপনি চাষ করতে যাবেন, আমি জানি প্র্যাকটিক্যালি অনেক সময় এমন হয় পুকুর পাড়ে যে গাছগুলো রয়েছে ওগুলো হয়তো আপনার নয়, পাশের বাড়ির রয়েছে। আপনার যদি থাকে সেটা নিয়ে পরে বলছি, পাশের বাড়ি রয়েছে, সেখানে আপনি তো ওখানে গাছ কাটতে যেতে পারবেন না, কাটতে গেলে আপনার ওখানে আর হয়তো মানে অন্য রকমের সমস্যা তৈরি হয়ে যাবে। তো এই রকম ক্ষেত্রে যেটা করণীয় যে ওই আপনার কিছু নেট ফেলে দেন, পুকুরের ওপরে নেট দিয়ে দেন, যাতে পাতা টাতা পড়লে ওই নেটের মধ্যে যাতে আপনার পড়ে নেয়, আপনি যাতে পুকুরের মধ্যে না পড়ে। বাঁশ গাছের যদি পাতা থাকে খুব সাবধান, বাঁশ গাছের পাতা আবার পচে না, অন্যান্য গাছের পাতা দু একটা পড়লেও সে পচে গিয়ে আপনার হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এতে বাঁশ গাছের পাতা পচে না, ও একদম তলায় একটা আস্তরণ তৈরি করে দেবে, ওখানে আপনার ওই আপনার কি বলে যে মাটি আর জলের মধ্যে একটা সংযোগ কিন্তু ও বিচ্ছিন্ন করে দেবে, এই জিনিসটা কিন্তু ঘটবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। তো আমারও ভালো লাগলো, আপনাদের সাথে অনেকেই আছেন আজকে ট্রেনিং এ, আমি অ্যাকচুয়ালি শেষের দিকে বলে আর বেশি সময় নিচ্ছি না। হ্যাঁ বলুন বলুন। হ্যালো হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি স্যার, আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে পরে যদি কোনোদিন প্রয়োজন হয়? তো আমি প্রথমে যেটা বলবো যে আপনারা তো বিভিন্ন জায়গায় রয়েছেন, আপনারা প্রথমত আপনার ব্লকে আমাদের দপ্তরে যারা রয়েছেন ওনার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। আর যদি আমার নাম্বার চান, আমি নাম্বার এই আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, 9434506729, 9434506729 নাম্বার দেওয়া থাকলো, যদি প্রয়োজনে কেউ ফোন করতে চান অবশ্যই ফোন করলেন, আমি কথা বলবো, কোনো অসুবিধা নেই। তবে এমনি অন্যান্য সরকারি সুযোগ সুবিধার জন্য ব্লকে যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন। নাম্বারটা 9434506729। দেওয়া আছে, দেখে দাও। স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার কি এটাই? হ্যাঁ এটাতেই আছে, এটাই হোয়াটসঅ্যাপ, এটাই কল, সব এটাই। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কিছু শোনা গেল না, আরেকবার বলুন। কিছু শোনা গেল। শোনা গেল না? 9434506729, 9434506729। আরে ভাই চ্যাট বক্সে দেওয়া আছে, দেখে নাও না, মেসেজে দেওয়া আছে। লাস্ট রিকোয়েস্ট, একটু মানে পেঙ্গা সরপুটি আর আমুর এর ব্যাপারে মানে খাবার কি কি খাবার খায় একটু বিস্তারিত না হোক, অল্প সম্পর্কে একটু যদি বলে দেন। ঠিক আছে, না আমি বিস্তৃত বলার মানে বলবো না এরকম আমার টেন্ডেন্সি নেই, আমি জানি এখন অনেকেই আছেন বিস্তৃত আলোচনা করতে গেলে সকলের সময় অভাব রয়েছে। তো আপনি যখন স্পেসিফিক যদি বলতে হয় বলবো যে এই ধরুন আমুর মাছ বা পেঙ্গা মাছ হচ্ছে আপনার আমুরটা হচ্ছে সাইপ্রিনাস মাছ, ও নিয়ে কোনো নেই, ডাউট নেই, সাইপ্রিনাস মাছ যেরকম বিহেভ এরও তাই। আর আপনার পেঙ্গার ক্ষেত্রে এটা হচ্ছে আপনার একটা শাকাহারী মাছ, মানে ভেজিটেরিয়ান মাছ,
এই আপনার গ্রাস কাপের মতোই বিভিন্ন ধরনের ঘাস টাসকে বড় হয়। আর আপনার বাকি আপনি সরপুঁটি বলছেন, সরপুঁটিও পুঁটি জাতীয় মাছ, বুঝতে পারছেন, একেও পুঁটি জাতীয় বলে, কিন্তু পেংমা অনেকটাই বড় হয় এবং সিলভার কার্পের মতো ওর আঁশগুলো থাকে, টেস্ট অনেকটাই ভালো, সুস্বাদু মাছ, আমি নিজে খেয়েছি। এবং পেংমা মাছ সুস্বাদু মাছ, পেংমার মতোই স্বাদ। পেংমার স্টোরিও আছে, যদি সময় থাকে আমি বলবো। মণিপুরে ওনাদের বিভিন্ন নেট ঘাটতে গিয়ে দেখেছি পেংমা নিয়ে ওনাদের একটা আলাদা আবেগ রয়েছে। তো এই মাছগুলোকে নিয়ে যখন আপনি চাষ করবেন বাণিজ্যিকভাবে, তখন কিন্তু এদের জন্য আলাদা করে কোনো ফিডের ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আপনি আইএমসি যে মাছগুলো রয়েছে ওদের ও ধরে দাঁড় করিয়ে আপনি হিসেব করুন, শুধু বডি মাছটা এদের নিতে হয় নেবেন। বাকি এর সাথে আপনি এই মাছগুলোকে আপনি এমনি আপনার ওই ঘাস টাস যেগুলো রয়েছে ওগুলো খেয়েই, মাছটা প্ল্যাঙ্কটন খেয়েই এমনিতে বড় হবে। এর কোনো প্রোটিন পার্সেন্টেজ আপনি যে বাড়িয়ে দেবেন তার কোনো প্রয়োজন নেই, কারণ এমনিতে পেংবারও যে প্রোটিনের চাহিদা যদি আপনি অ্যানালাইসিস দেখেন, ওই কার্প জাতীয় মাছের মতোই এর প্রোটিন চাহিদা, এর আপনার ওই আপনার 24 থেকে 28%-এর মধ্যেই থাকে, এর বেশি নয়। আর আমুরের ক্ষেত্রে আপনি প্রোটিন বেসড একটু খাবার দিতে পারেন, কিন্তু ওটাও কার্প জাতীয় মাছের মতোই। সেক্ষেত্রেও আপনার অসুবিধা নেই, এও আপনার ওই বৃদ্ধি তো বললাম দ্রুত বাড়ে। আর সরপুঁটি, জাপানি পুঁটি, এগুলো তো পুঁটি জাতীয় মাছ, বুঝতেই পারছেন। জাপানি পুঁটির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, ওই বিশেষ করে যেটা আলোচনা করলাম যে আপনার চুন 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 লবণ এগুলোর ব্যবহারটা। জাপানি পুঁটিতে একটা ঘা রোগ আছে, যেহেতু রোগের ক্লাসরুমে আমি ডিটেলসে আলোচনা করব না। ওগুলো আপনি একটু ব্যবহার করবেন, ওই একটা গামলাতে লবণ, চুন আর পটাশ মিশিয়ে ওটা পুকুরে যদি দেওয়া যায়, আর মাসে মাসে যদি ব্যবহার করেন চুন, লবণ, লবণটা বিশেষ করে, আপনার এই এই জাতীয় রোগ আসে না। হ্যাঁ, এগুলো আসে না। ঠিক আছে, তো করতে পারেন খুব, মানে এই পেংবা নিয়ে, আমুর নিয়ে, এগুলো নিয়ে যদি চাষ করেন একসাথে, এবং ওর সাথে আপনি কিছু ওই মাগুর শিঙি এগুলোকেও নিয়েও চিন্তা করুন। মাগুর শিঙি, কই, এরাও কিন্তু আপনার একই পুকুরে একই সাথে বাড়াবে। পাবদা মাছের কথা বলে গেলাম না, পাবদা মাছে কিন্তু খুব লাভজনক, পাবদার ওই একই। হ্যাঁ, বলুন বলুন। এবার মার্কেট প্রাইস কেমন আছে স্যার? দেখুন, মার্কেট প্রাইস বলতে পেংবার আমি যদি আমাদের লোকাল মার্কেটে বলি, এখানে আপনি যদি 100 টাকা দামেও যদি পেংবা ছেড়ে বিক্রি করেন, তাও আপনার চাষের যে খরচ হিসেবে কিন্তু লাভজনক। এবার আমাদের হলদিয়াতে প্রথমবারে ভাইফোঁটাতে এখানে প্রায় 450-500 টাকা দামে পেংবা মাছ বিক্রি করা হয়েছিল। ও মণিপুরের নতুন মাছ, হলদিয়া বলে অনেকেই কিনেছে, খেয়েছে। কিন্তু এত দাম দিয়ে পেংবা আমার মনে হয় না, আমিও কিনতে যাব না। কিন্তু পেংবাকে চাষি হিসেবে যদি আমি বলি, আমি যদি একে 100 টাকা দামেও বিক্রি করি, 100 টাকা হবে না, বেশি দামেই বিক্রি হয় হলদিয়া মার্কেটে, আমরা 150-200 টাকা দামেই বিক্রি হয়। তো আমরা যদি একটু মানে 100 টাকা দামেও যদি বিক্রি করি, আমি যদি চাষের হিসেব করি, সেটাও আমার লাভজনক জায়গাতেই দাঁড়াবে, আমাকে একটা এক্সট্রা ইনকাম দিয়ে দেবে কিন্তু, বুঝতে পেরেছেন। আর পেংবার চাহিদা থাকবে, পেংবার যথেষ্ট সুস্বাদু মাছ, আপনি নিজে যদি কখনো খান বুঝবেন। আর যদি কমার্শিয়ালি আরো বেশি পরিমাণ চাষ করতে পারেন, এবং যদি ভাবনা চিন্তা করেন যে মণিপুরে এক্সপোর্ট করবেন, আমি ময়মনসিংহের কথা বললাম না, ওখানে কয়েকজন আছেন, ওনারা এই পেংবা চাষের কথা শুনে ওনারা ফোন করছিলেন, কথা বলছিলাম ওনাদের সাথে, ওনারা কিছু ছবিও পাঠিয়েছেন, ওনারা ভালো ভালো বড় প্রোগ্রেসিভ ফার্মার, ওনাদের ওইগুলো দেখছিলাম, ওনারা একটা টার্গেট নিয়েছেন ওখানে মনোকালচার করে, আমি বলছি না এখানে করতে, করে ভিউজ পরিমাণ করে ওরা পেংবাটা মণিপুরে এক্সপোর্ট করতে চাইছেন। এবং আমার মণিপুরের বন্ধু রয়েছে, আমি ওর সাথেও আলোচনা করছিলাম, ও বৈষ্ণব, ও আপনার মণিপুরেরই ছেলে। ও বলছিল যে মণিপুরে যে পেংবাটা আপনার ওই 150-200 টাকা, 150-200 গ্রামে বিক্রি হয়, এবং ওদের যে আপনার জামাই ষষ্ঠী অনুষ্ঠান এবং একটা পেংবা দিবস পালন করে সরকারিভাবে, ওই রকম দিনে পেংবা প্রায় 800 থেকে 1000-1200 টাকা দামে বিক্রি হয়। এবং ওটা জ্যান্ত পেংবা নয়, আপনার ওই বরফে রাখা পেংবা। হ্যাঁ, ওরা ওই লেকটাকে লোকে লেকে, এই পেংবাটা আরো বলে রাখি, এই পেংবাটা শুধুমাত্র মণিপুরে পাওয়া যায়। আর আমাদের পৃথিবীতে শুধু চীনের আপনার চীনে পাওয়া যায়, আর মায়ানমারে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তো তো সেই মাছটার কিন্তু ওদের যথেষ্ট চাহিদা রয়েছে, আপনি যদি আরো বেশি করে উদ্যোগ নিতে পারেন, তো এই মাছটাকে ওখানেও আপনি এই মাছটাকে বিক্রি করতে পারেন। রিসেন্ট কিছুদিন আগে মণিপুরের একজন স্টুডেন্ট হলদিয়ায় এসেছিলেন, উনি ওই স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে করছেন, যে এটাকে কতক্ষণ ধরে স্টোর করে আমি বাইরে যেতে পারবো, হয়তো ওনাদের এই গবেষণা যদি আগে আসে, তো আমাদের এই পেংবাকে আপনি আরো স্টোর করে বাইরে এক্সপোর্ট করতে, বাইরে মানে আমাদের যেই যেই রাজ্যে এর চাহিদা বেশি রয়েছে সেখানে দিতে পারবেন। আর আমার যেটা মনে হয়, আমাদের এখানে আমরা পেংবা খেলে দেখবেন, আমাদের পেংবার প্রতি আমাদের কিন্তু আলাদা একটা আসবে, কিন্তু ওই ইলিশ ভেবে বা কাতলা ভেবে বা অন্য মাছ ভেবে খেলে হবে না, পেংবাকে পেংবা ভেবে খেলেই আপনি তার স্বাদটা বুঝতে পারবেন। স্যার, বর্তমানে বর্তমানে সিট কি অ্যাভেলেবল আছে? হ্যাঁ, সিট আপনার অ্যাভেলেবেল আছে, আপনার সিট অ্যাভেলেবেল আছে। রিসেন্ট আমি বলি, আমার সাথে একজনের পরিচয় রয়েছে, আপনার কোচবিহারে ভদ্রলোক চাষ করেন, উনি ফোন করছিলেন, উনি এই কিছুদিন আগে ওই ভুবনেশ্বরে গাড়ি পাঠিয়ে ওখান থেকে কিছু পেংবা মাছের চারা নিয়ে এসছেন, ওনার নিজের হ্যাচারিও আছেন। উনি বলছেন আমি উদ্যোগ নিচ্ছি পেংবা মাছটাকে ওখানে ব্রিডিং করব বলে, তো ওখানে বাড়বে আরো চাহিদা।
আর আপনি পেংমা নিতে পারেন, আপনি তো আমাদের, তমলুকের হ্যাঁ আমাদের তো সিএডিসিতে তো, তমলুকের কাছাকাছি কোথাও আছে? তমলুকে সিএডিসিতেই তো করছেন উনি তো বিভিন্ন ধরনের নতুন নতুন মাছের ব্রিডিং করছেন। ওখান থেকে আপনি তো অনায়াসে পেয়ে যাবেন, ওনার কাছে আপনি পেংবা পাবেন, বা এই যে আপনি বলছেন যে মাছগুলোর কথা, ওগুলো তো পাবেনই, পেংবা পাবেন আপনি ওখানে। আপনি আমাদের হলদিয়াতেও পাবেন, আপনি সিফা ভুবনেশ্বরে একটু যোগাযোগ করুন। ওখান থেকে আপনি 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 একা না করে, ধরুন আপনার আপনার কাছাকাছি বেশ কয়েকজন ফার্মার আছেন, 4 জন 5 জন যতজনই হন, মিলে একটা গাড়ি ঠিক করুন। স্যার, হ্যাঁ বলুন স্যার, বলুন। হ্যালো স্যার, বলি স্যার এই কুয়াশাতে ঠান্ডা পড়তে আমার সব চিংড়ি মাছগুলো ভেসে যাচ্ছে, কি করা যায় স্যার? শুনুন, মাছ ভেসে যাওয়া প্রধান প্রধান কারণ আমরা ভাবি যে মাছের অক্সিজেনের অভাব। হ্যালো, দ্বিতীয়, হ্যাঁ মাছ ভেসে যাওয়ার কথা চিংড়ি মাছ স্যার, চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি মাছ বা মাছ, সমস্ত হ্যাঁ বুঝতে পেরেছি, চিংড়ি মাছ জলের, গলদা চিংড়ি জলের তলায় থাকে। তো সব থেকে আপনার যেটা মাথায় রাখবেন যে ওয়াটার কোয়ালিটি যদি খারাপ হয়, আমরা বায়োলজিক্যাল ইন্ডিকেটর বলি এই চিংড়ি আর কাঁকড়াকে। আমার মনে আছে আমাদের ডিএফ স্যার ছিলেন, উনি উনি ট্রেনিং এ আলোচনা করছিলেন, আমার খুব মজা লাগছিল স্যারের কথা শুনে। তো মানে ভালো ভালো যেটা আমিও বলি পড়েছি ওনার কথা, অন্য জায়গাতেও আমি আলোচনাতে বলি একই সাথে, যে এই কাঁকড়া, আমি পুকুর পাড়ে যাচ্ছে, কাঁকড়া দেখছে পুকুর পাড়ে এসে পাড়ে উঠে পড়ছে, চিংড়ি দেখছে পুকুর পাড়ে এসে চলে এসছে। তো ও বলছে পুকুর মালিককে যে আপনার পুকুরটা নষ্ট হয়ে গেছে, আপনি এটাকে ঠিক করুন। বুঝতে পেরেছেন তো, এই ওয়াটার কোয়ালিটি যদি খুব খারাপ হয়ে যায়, তখন কিন্তু এই মাছগুলোর এই সমস্যা, ভেসে যাওয়া, পাড়ে চলে আসা, এগুলো দেখা যায়। আর এদের মধ্যে সব থেকে মেন যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেনের প্রবলেম, দ্বিতীয় থাকে অ্যামোনিয়ার প্রবলেম, আর আপনার পিএইচ এর তো একটা ভূমিকা রয়েছে। তো এটাকে কাটানোর জন্য আপনার মেঘলা বা, আমার স্যার, বলুন হ্যালো বলুন। স্যার, আমার কিন্তু তিনটে পুকুরে হুম। চিংড়ি মাছ পুরো ভেসে গেছে এই কুয়াশা আর একটু ঠান্ডা পড়ছে। হ্যাঁ, এই যে কুয়াশা বলছেন না, কুয়াশার সময় কি হয় বলুন তো, জলের ওপরের স্তরে কুয়াশা থাকার জন্য জলে যে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। তো সেখানে কিছু না, আপনি ওই পাম্প মেশিন রাখুন, এই মেঘলা বা কুয়াশা এইরকম টাইমে একটু পাম্প চালান। আর আপনি একটু খেয়াল রাখুন মজুদ ঘনত্ব আপনার অধিক আছে কিনা, যদি অধিক থাকে তো একটু কমিয়ে রাখার চেষ্টা করুন, নাহলে পাম্প চালালে এই সমস্যাটা মিটে যাবে। এই আজকের আজকের ওয়েদার দেখুন না, মেঘলা আছে। আপনি আপনি পাশাপাশি যারা ফিশারি করেছে বা আপনাদের নিজেদের মধ্যে দেখুন, কালকেই দেখবেন অনেকের এই মাছ ভাসা বা এই সমস্যাগুলো তৈরি হবে। এটা একটা সাধারণ সিমটম, অক্সিজেনের অভাবের জন্য ঘটে, আর যাদের মজুদ ঘনত্ব বেশি তাদের বেশি ঘটে। আর যাদের ক্ষেত্রে পুকুরে একটু ওই খাদ্য টাদ্য বা অন্যান্য উপাদান বেশি দেওয়ার জন্য আবর্জনা তৈরি হয়েছে, গ্যাসের তৈরি হয়েছে, তাদের অত্যধিক হয়ে মাছ মরতে শুরু করে। এইটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না, বুঝলেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাই হোক, তো অনেকক্ষণ ধরে আলোচনা করলাম। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে, প্রশ্নটি শুধু উত্তর দেবো, আর নতুন করে কিছু বলার নেই। আবার অন্য কোনো আলোচনাতে আবার আপনাদের সাথে নিশ্চয়ই আলোচনা রাখবো। যদি কিছু প্রশ্ন থাকে ওই প্রশ্ন স্পেসিফিক করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম বলতে 7 ডিসিমেল জায়গাতে কোন মাছ চাষ করলে সব থেকে সুবিধা হবে? বাহ, এটা একটা আপনি ভালো প্রশ্ন করেছেন। 7 ডেসিমেল তো 7, হ্যালো 7 ডেসিমেল তো 7 তো আপনার, ঠিক ঠিক হ্যাঁ তাই, ঠিক তাই, ঠিক তাই, 7। ঠিক। দেখুন এগুলো ডোবা জাতীয় পুকুর, এখানে কি জাতীয় মাছ চাষ করলে ভালো হবে, আমি তার আগে একটা আপনাদের একটা অভিজ্ঞতা, মানে আমার দেখা একটা জিনিস একটু শেয়ার করি, ভালো লাগবে হ্যাঁ, আপনাদের শুনে। সুতাহাটাতে খানপুর বলে একটা গ্রাম রয়েছে, বুঝলেন। তো ওইখানে ওইখানে আমাদের ওই একটি হ্যাঁ, সংস্থা রয়েছেন, ওনারা অত্যন্ত ভালো কাজ করছেন। আমি ওনাদের বিভিন্ন ট্রেনিং এ যাই, দেখেছি, আমার ভালোও লাগে। ওনারা ওই পুকুর পাড়ে মাচা করে সবজি চাষ বা এ করেন। ওখানে গ্রামে আমি ঘুরতে গিয়ে দেখেছিলাম একজন মহিলা, ওনার হাজবেন্ড বাইরে কাজ করেন, ওই ফ্যামিলি নিয়ে, শাশুড়ি সবাইকে নিয়ে থাকেন উনি। ওনার হ্যান্ড পাম্প যে আছে, ওই হ্যান্ড পাম্প থেকে যে জলটা বেরোয় না, ওইটা বেরোনোর কোনো নিকাশির জায়গা নেই। তো ওইটাকে কি করেছেন না, একটা জায়গাতে শোকপিট গর্ত করেছেন, ওই আপনার 7 ডেসিমেলের থেকেও কম। সেই শোকপিট গর্ত করে ওখানে জলটাকে জমিয়ে রাখেন। জমিয়ে ওখানে কি করেছেন, এই ভিয়েতনাম কই, যে কই মাছটা এখন নতুন আমরা বলি ভিয়েতনাম কই, দ্রুত বাড়ে, ওই কই মাছটা ওখানে কিছু ছেড়ে দিয়েছেন, বুঝতে পেরেছেন। দিয়ে ওই মাছটা আপনার আপনার আমরা সকলেই জানি 2-2.5 মাসে মাছটা মোটামুটি আপনার ভালো বিক্রিজাত ওজন চলে আসে। ও দিব্যি ওখানে 1 মাস 15 দিন 20 দিন অন্তর অন্তর ওই মাছের সিট কিছু নিয়ে এসে ছাড়ে, আর ওই মাছগুলোকে বড় করে, আর ওই মাছগুলোকে বিক্রি করে। ও একটা ভালো উদাহরণ দেখেছি। আর একটা হচ্ছে আপনার ওই আমাদের হলদিয়াতে, আপনি আমাদের অফিসে আসতে গেলে দেখবেন বারসুন্দরা বলে একটা
স্টপেজ পড়ে। তার আগে বড়পুলের ওখানে একজন ভদ্রলোক, হ্যাঁ আপনারা জানবেন, আমি উদাহরণ দিয়ে বলছি কারণ কি আপনারা এখানে আছেন, জায়গাগুলো রিলেট করতে পারবেন, একদম প্র্যাকটিক্যালি দিয়ে বলছি যাতে আপনাদের বুঝতে আরো ভালো লাগে। তো ওনার বাড়িতে আমি গেছিলাম ওই ওনার চাষে দেখার জন্য। তো ওই যেতে গেলে একটা ক্লাব ঘর আছে, তার পাশ দিয়ে যেতে হয়। তো মনে আছে যে আগে যখন গেছিলাম তার পাশে আপনার গ্রীষ্মের সময় কিন্তু ওখানে জল টল কিছু নেই, এমনি প্লেন নিচু মাঠ। এই বর্ষার সময় ওখানটা কি একটু জল জমে যায় বুঝলেন, ওটা ডেসিমেলও বলা যাবে না, অল্প। ওখানে উনি কি করেছেন, ওই কিছু কই আর তেলাপিয়া, হ্যাঁ ওইগুলো ওখানে ছেড়েছেন, ওখানে ছেড়ে ওখান থেকে উনি কিছু প্রোডাকশন নিয়ে নিচ্ছেন। তো এই উদাহরণগুলো এই জন্যই বললাম যে আমাদের পুকুর যদি ডোবা হয়, আপনার 5 ডেসিমেল হোক বা 7 ডেসিমেল, যতই ছোটই হোক না কেন, আপনি সেখানে যে চাষের আওতায় নিয়ে আসেন। প্রথম কথা, চাষ করা যেতে পারে। কি চাষ করতে পারেন আপনি? প্রথমে ওখানে ডিম পোনার চাষ করতে পারেন, যদি ডিম পোনা নিয়ে চাষ করতে চান। খুব সহজভাবে ডিম পোনা চাষ করা যায়, 15 দিনের কালচার। না হলে আপনি ওখানে ওই এই যে আপনার জিওল জাতীয় মাছ বললাম, তার সাথে আমরা রুই কাতলা মিশিয়ে একসাথেও কিন্তু আপনি চাষ করতে পারবেন। একটু চারা মাছ হলেই ওটাকে তুলে নেন, খুব বড় মাছ করার আপনাকে দরকার নেই। আপনার পুকুর অনুযায়ী চাষের জায়গায় আমার মনে হয় গেলে লাভজনক হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনার টাওয়ারের একটু প্রবলেম হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না কত ছাড়বো? স্যার। শুধু সরপুটি, হ্যাঁ বলুন বলুন। হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি না। কি লাভজনক হবে বলুন, কি কি লাভজনক বলছেন? কোনটা কোনটা? হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, এক কাজ করেন, ওই চ্যাট বক্সে লিখে দেন কোন মাছ, কোন মাছ। কোন কোন মাছ বলছেন, শুনতে পাচ্ছি না। সরপুটি চাষ করলে লাভজনক হবে কিনা, তাই তো? আপনি একটা কথা মাথায় রাখেন, আজকের যে আলোচনাটা এতক্ষণ করার চেষ্টা করলাম, আপনার লাভজনক হবে তখনই যদি আপনি কম্পোজিট ভাবে, মিশ্রভাবে সমস্ত মাছকে নিয়ে চাষ করতে পারেন, সেটাই লাভজনক। আপনি কোনো একটা মাছের লাভের দিকে তাকিয়ে চাষের জায়গায় ভাবেন না যে কাতলা মাছ চাষ করলে লাভ, মানে আমি শুধু কাতলা মাছ চাষ করব, এই রকম চিন্তা ভাবনা না রাখাই ভালো। বুঝতে পেরেছেন? সব সব রকম মাছকে নিয়ে করুন, সরপুটিতেও লাভ রয়েছে এবং অন্যান্য মাছেও লাভ রয়েছে। মিশ্রভাবে চাষ করলে লাভের পরিমাণটা বেশি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি স্যার, কেঁচো সারটা কি বিদেশ থেকে খাওয়ানো যেতে পারে? না দেখুন, কেঁচো সারটা তো আপনার, হ্যাঁ বুঝতে পেরেছি, কেঁচো সারটা আপনি কোনো খাওয়ার হিসেবে খাওয়ানোর কথা ভাবেন না। হ্যাঁ বলুন। হ্যাঁ কি, আমি টাওয়ারের প্রবলেম হচ্ছে বোধহয় আপনাদের। আপনি ওই কেঁচো সারের যদি বলেন, কেঁচো সারটা কিন্তু পুকুরে সার হিসেবে প্রয়োগ। হ্যাঁ ওখানে ওই মাছের ওই প্ল্যাঙ্কটন, মাছের খাওয়ার, উদ্ভিদকণা প্রাণীকণা তৈরিতে এটা সাহায্য করছে। বুঝতে পেরেছেন? ওই গোবরের জায়গায় আমরা কেঁচো সার ব্যবহার করব, এটাই আর কি। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আলোচনা করলাম। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে প্রশ্ন রাখেন, না হলে আলোচনাটা এখানেই এর দিকে নিয়ে যাব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বায়োফ্লক কতটা লাভজনক? আচ্ছা আমি একটু বলে রাখি, আপনারা যারা প্রশ্ন করছেন, যদি ডাইরেক্ট প্রশ্ন করতে অসুবিধা থাকে, আপনি এই ফোন নাম্বার দিয়েছি, ফোন করে আপনি ইনস্ট্যান্ট এখনো প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেবো। যদি কেউ প্রশ্ন করতে চান, ফোন নাম্বারে ইনস্ট্যান্ট ফোন করুন, আমি যদি টাওয়ারের প্রবলেম থাকে ফোনে কথা বলে নেবো। আর না হলে এখানেই করুন, কোনো অসুবিধা নেই। বায়োফ্লক কতটা লাভজনক, এই প্রশ্নের যদি উত্তর জানতে চান,
এটা হচ্ছে আপনি যারা চাষ করেছেন বায়োফ্লকে সাকসেসফুল আছে তার জায়গাতে আপনি যান, তার জায়গায় নিজে গিয়ে থাকুন, থেকে দেখুন, দেখে বুঝে তবে আপনি বলবেন যে বায়োফ্লকটা আপনার লাভজনক। কনসেপ্ট থিওরিটিক্যালি অনুযায়ী কিন্তু কোনো টেকনোলজি কিন্তু আপনার পিছনে নেই। আপনার বায়োফ্লকের যে যে কনসেপ্টটা ওটা বললাম যে ওটা আপনার ওই কার্বন সোর্সকে অ্যামোনিয়াকে নষ্ট করা প্লাস আপনার ওই প্রোটিন জাতীয় উপাদান তৈরি করা ওই ফ্লকের মাধ্যমে। কিন্তু এটা ট্যাঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে গিয়ে এটা কতখানি লাভজনক হবে সেটা যে চাষ করছে সেই বলতে পারবে এটা কিভাবে লাভজনক জায়গায় যাবে। আমি শুধু একটা কথা আপনাকে ব্যক্তিগতভাবে উল্লেখ করব যে যে ওই যে সনফেরি মাছের কথা বললাম, একটা জায়গায় যদি অধিক ঘনত্বের আমি মাছ রেখে দিই সেই মাছটা আমরা এক আচ্ছা, বছর, হ্যালো। এক বছর ধরে রাখি। বলুন বলুন হ্যালো। বলুন। হ্যাঁ স্যার, বলছি শিঙি মাছের কি খাওয়াতে হবে একটু বলতে পারবেন? হ্যাঁ শুনুন, শিঙি মাছের ক্ষেত্রে খাওয়ার বলতে আপনি শিঙি মাগুর এগুলো হচ্ছে আপনার প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি খেতে করে, এদের বৃদ্ধিতে ভালো কাজ দেয়। আপনি এখানে আপনি প্রায় 35%-এর ওপরে যদি বাইরের খাবার ব্যবহার করেন, 35% বেশি প্রোটিন আছে এরকম জাতীয় খাবার ব্যবহার করুন। সেক্ষেত্রে এদের আপনি যে বৃদ্ধি ভালো হবে। তাছাড়া আপনি নিচে যদি হাতে খাবার তৈরি করেন, ওখানে ওই শামুকের মাংস ইজিলি অ্যাভেলেবেল, ওগুলোকে নিয়ে সিদ্ধ করে আপনি যদি ওই খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। না হলে আপনি যদি ওই আমরা জুনপুরের দিকে জানেন ওই শুটকি মাছ পাওয়া যায় মাছের গুঁড়ো, তো ওইগুলোকে মিশিয়ে কিন্তু খাবার তৈরি করে এই মাছগুলোকে দিতে পারবেন। তবে আমি বলবো যে মিশ্র চাষের ক্ষেত্রে খাবারের সাথে সাথে জুসের প্রয়োগটা রাখবেন, প্ল্যাঙ্কটনের প্রয়োগের ক্ষেত্রে ভালো। আর শিঙি মাগুরের ক্ষেত্রে জলের গভীরতার যেটা দেখেছি সেই অভিজ্ঞতাই বলবো যে বেশি গভীর গভীর পুকুর থাকলে প্রথমে আপনার নার্সারি ক্ষেত্রে হাপা টাঙিয়ে মাছটাকে কয়েকদিন একটু বড় করে নেন, তারপরে পুরো পুকুরে মাছটাকে ছাড়েন। আর ওই পুকুরের তলাতে মাগুর শিঙি থাকলে কিছু হাঁড়ি বা কিছু বাসস্থানের ব্যবস্থা অবশ্যই করতে হবে। আর কিছু ইন্ডিজিনাস টেকনিক যদি বলি, দেখেছি যে ওই কিছু কচুরি পানা অনেক সময় হয়, ওগুলো ওই মাগুর শিঙির পুকুর টুকুর থাকলে একটা সাইডে যদি আপনি কিছু মানে ঘিরে রেখে দেন অল্প পরিমাণ যদি থাকে, সেটা কিন্তু এই এই মাছগুলো চাষের পক্ষে কিন্তু ভালো কাজ দেয়। কারণ এই কচুরিপানা এগুলোতে আপনার কিছু ওই পোকামাকড় যেগুলো থাকে ওগুলো ওদের খাবার হিসেবে ব্যবহার হয়, এটা ন্যাচারালি একটা ফিড হয় আর কি মাগুর শিঙির ক্ষেত্রে। এছাড়া আর কিছু না, তবে মিশ্র চাষ করুন, মানে ওই শুধুমাত্র মনোকালচার মাগুর শিঙি এই এই কনসেপ্টটা আমার মনে হয় না রাখাই ভালো। মিশ্র চাষ করলেই সব থেকে ভালো, সব সব সবগুলো মাছকে নিয়ে একসাথে মিশ্র চাষ করুন, ওটাতেই বেশি আপনার এতে মানে লাভের জায়গায় আসবে। আমি আর একটা মাছের কথা আপনাদের একটু উল্লেখ করব, আমার মনে পড়লো, সেটা হচ্ছে ওই নয়না মাছ। আমরা এই মাছটাকে কিন্তু প্রায় হারিয়ে যাওয়া মাছের মধ্যেই ফেলি। এই মাছটা যাদের অনেকের পুকুর টুকুরে হয়তো পাওয়া যায়, এই মাছটাকে নিয়ে কেউ চাষের আওতায় সেরকম না থাকলেও মাছটা যাতে রক্ষা করা যায় বা চাষের জায়গায় যায়, এই মাছগুলোকে নিয়েও যদি কেউ ভাবনা চিন্তা করেন এটাও ভালো মাছ। আর জানেন ভেদে মাছ অনেকে জাল টানতে গিয়ে আসে, হ্যাঁ আপনার ওই ওই মাছটাও কিন্তু এখন অ্যাকুরিয়াম ফিশ হিসেবে বাইরে খুব ভালোই আপনার পাচ্ছে। বেলে মাছ বলি আমরা অনেক সময়, গ্লোসোগোবিয়াস গিউরিস সাইন্টিফিক নেম, হ্যাঁ গোবি ইংরেজিতে বলে, আমরা বেলে বলেই বলি মাছটাকে। তো এই মাছটা দেখবেন ওই লম্বাটে হয়, অ্যাকুরিয়াম মাছ অনেকের পুকুরে এমনি আপনার মজে গেছে পুকুরে তৈরি হয়ে যায়। তো ওটাকে আলাদা করে যদি কেউ পরিচর্যা নেন, নিয়ে একে কিন্তু আপনি ওই শৌখিন শৌখিনের অ্যাকুরিয়ামে শৌখিন মাছ হিসেবে কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন। এটা কিন্তু আলাদা একটা দেবে, মানে আপনাকে উপকারে দেবে বলবো আর কি। আর মাছের খাদ্য প্রয়োগের চার্টের যেটা আপনি বলছিলেন, কেউ ওটা জিজ্ঞেস করছিলেন বোধহয়, কেটে কেটে যাচ্ছিল। কথা বললেন স্যার, আশেপাশে আমাদের পাওয়া যাবে? হ্যাঁ বলুন। মানে বাড়ির গুরুজনদের মুখে নয়না মাছের ব্যাপারে খুব শুনেছি আর কি। আর আমার ওই যেসব মাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে মানে রিকভার করার ইচ্ছা, আপনি যেটা বললেন আর কি। হ্যাঁ আমার খুব আমি মানে গ্রাজুয়েশন করছি, আমার ওইটা নিয়ে খুব ইচ্ছে, কোনো মাছ যদি সন্ধান দিতে পারেন। খুব ভালো লাগলো। আপনার আপনার নাম কি? আপনি হারিয়ে যাওয়া মাছ নিয়ে করতে চাইছেন, আপনার নাম কি আমি শুনতে চাইবো, আপনার নামটা। আমার নাম শেখ রাজিবুল হক। আমি আপনাকে ফেসবুকে ফলো করে দিই। রাজিবুল, রাজিবুল। ওগুলো বলতে পারেন কি কি মাছ এই সরপুটি এনে ট্রাই করেছি, ধরুন এরকম পাবদা মাগুর টাঙ্গুর এগুলো আলাদা করার চেষ্টা করেছি আর কি, যেগুলো এখন পাওয়া যাচ্ছে না। আর ওইসব নিয়ে আমি একটু করতে চাইছি। আমার খুব ভালো লাগছে রাজিবুল, আমি তোমাকে তুমি করেই বলি, তুমি বললে কম এতে। তো এই যে নতুন ধরনের মাছগুলোকে নিয়ে চিন্তা ভাবনা স্টুডেন্ট থেকে, এটা খুব খুব মানে আমার ভালো লাগছে। একটা ছড়া তো বলবো, ওই যে বাংলা একটা ছড়া ছিল না, দাদাভাই চাল ভাজা খাই নয়না মাছের মুড়ো, 1000 টাকার বউ এনেছি খাঁদা নাকের চুড়ো। ওই যে নয়না মাছ তোমার ওই হারিয়ে যাওয়ার ছড়াই ছিল।
তো ওই মাছের চারা তুমি পেতে পারো। রিসেন্ট একটা ইনফরমেশন দিই, সিফা ভুবনেশ্বরে হলদিয়ার থেকে কয়েকজন ভালো যারা ওই নয়না মাছের সিড নিয়ে ধরে একটা ট্যাঙ্কে এবং পুকুরে ওরা অনেক দিন ধরে জমাচ্ছিল, খুব কম বয়সী ছেলে। হ্যাঁ, তো ওরা কিছু এই নয়না মাছকে ওই ওনাদের বৈজ্ঞানিকরা এসেছিলেন এখানে, ওনাদেরকে কিছু মাছ ওখানে পৌঁছেছেন, ওনারা এই মাছটাকে ব্রিডিং করবেন বলে। তো তখন হয়তো আমরা কমার্শিয়ালি হ্যাচারিতে এই মাছটাকে পেতে পারবো যদি ব্রিডিংটা হয়, না হলে কিছু ন্যাচারালি ধরে দেখতে পারো। মানে এই মাছটা আপনাদেরও বলবো দেখতে পারেন, যেহেতু এই মাছটা 6 মাসের কালচার যদি বলেন প্রায় 400 গ্রাম ওজন হয়, এবং আমরা সকলেই জানি এই মাছটা আপনার বাজারে ভালোই দাম, 500-700 টাকা দামের দাম রয়েছে। পুষ্টিগুণ যদি আপনি হিসেব করেন, এই মাছের পুষ্টিগুণও অনেক ভালো। এই মাছটা আপনার নয়না, অন্যান্য জায়গায় আরো অনেক অনেক নামে আছে, ন্যাদোসও বলে অনেক এই মাছটা। তো হারিয়ে যাওয়া মাছের মধ্যে এটা নিয়ে ভাবা যেতে পারে, তবে এগুলোকে এটা একটু রাক্ষসে হয়, সে ব্যাপারে একটু আমাদের খেয়াল রাখতে হবে। আর বাকি পাবদা, হারিয়ে যাওয়া মাছ, মাগুর, শিঙি, এগুলোকে নিয়েও আমরা যত দেশি জাতীয় মাছ করব। মৌরলা পুঁটি নিয়ে আমি বলবো, মৌরলা পুঁটিও কিন্তু তেমনি। আমরা আগে আমাছা মাছ হিসেবে এই মাছগুলোকে হয়তো ভাবতাম যে মেরে ফেলবো, ফেলে বাণিজ্যিক চাষ করব, কিন্তু এই মাছগুলোকে নিয়ে যদি চাষ করতে পারি, এরা অটো ব্রিডার, মানে এরা নিজেরাই ব্রিড করে বাচ্চা তৈরি করে নেয়, বুঝতে পেরেছেন? তো এই মাছগুলোকে নিয়েও কিন্তু আমরা ভাবনা চিন্তা করতে পারি। এই মাছগুলো কিন্তু চাষের ক্ষেত্রে অত্যন্ত আমাদের লাভজনক জায়গাতেই দেবে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে বলা যায়। ঠিক আছে, স্যার বলুন। স্যার আরেকটা ওই চেলখা মাছ যেটা শুনেছি, চেলখা বলে। হুম। হ্যাঁ স্যার, ওটা 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 কি মাছ বলবেন? চেলখা মাছ যেটাকে বলা হয় আর কি। আমাদের এখানে বর্তমান স্যার আমার কাছে আমি টেলিভিশনে হ্যাঁ, এটা আমি বলবো যে দেখুন, এই সমস্ত মাছ দেখেছেন, এগুলো সব আপনার হারিয়ে যাওয়া মাছের মধ্যেই পড়ে। তো এগুলোকে আমরাও যারা এই, আমি দেখলাম আপনাদের ট্রেনিং এর মধ্যে অনেকে আছেন, ভালো লাগলো দেখে। আপনাদেরই সকলকে উদ্যোগ যদি নেন, এই মাছগুলোকে করতে পারবেন। তবে আর একটা কথা উল্লেখ করবো এর সাথে, সেটা হচ্ছে আপনার এই আপনার যে হ্যাঁ বলুন। স্যার বলছি ময়না মাছ স্যার। অ্যাকচুয়ালি টাওয়ারের প্রবলেম হচ্ছে বোধহয়, কেউ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। স্যার বলছি ময়না মাছকে হ্যাচারিতে ব্রিডিং করা যেতে পারে? হ্যাঁ, ওই জন্যই নিয়ে গেছেন ওনারা ব্রিডিং করবেন বলে। যদি ওটা হয় আপনি নিজেও ট্রাই করতে পারেন, আর যদি ওই যারা এই ব্রিডিং নিয়ে যারা আছেন তারা স্ট্যান্ডার্ডাইজ করে দিলে আমাদের যারা হ্যাচারি করেছেন তারা নিশ্চয়ই এই মাছগুলোকে ব্রিডিং করতে পারবেন। একজন আপনি প্রশ্ন করেছেন দেবব্রত খাটুয়া চ্যাট বক্সে যে পাবদা মাছ কি লাভজনক, এটাই জিজ্ঞেস করেছেন তো? হ্যাঁ, পাবদা মাছ অত্যন্ত লাভজনক চাষ, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি চাষের ক্ষেত্রে, এই চাকরি সূত্রে, যে আপনার 1 একর জলাশয় যদি আপনি ওই 2.5 থেকে 3 লাখ টাকা আপনি ইনভেস্ট করেন, আপনি সেখানে 10-12 লাখের ওপরে কিন্তু রিটার্ন পাবেনই, এবং সেখানে আপনাকে মিশ্রভাবে চাষ করলে এই মাছটা অত্যন্ত বেশি লাভজনক। এবং পাবদা মাছের ক্ষেত্রে আমি শুনেছি আমাদের অন্যান্য বেশ আসাম, এই সমস্ত জায়গায় পাবদা মাছের অত্যন্ত চাহিদা রয়েছে, এবং এটা আপনার আসামের স্টেট ফিশও। আয়োজন করেছেন 4 বিঘা একটি পুকুরে আমরা রুই, কাতলা, কালবোস ধরনের মাছ চাষ করতে চাই। আমরা একে নতুন একেবারে শুরু করব, যদি কিছু করা যায়। হ্যাঁ, আপনি এই প্রশ্ন করেছেন, লিখে দিয়েছেন, শোনা যাচ্ছে না বলে। হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি এই ওটাই তো আলোচনা করলাম, মিশ্রভাবে যদি চাষ করতে পারেন সমস্ত মাছ নিয়ে অত্যন্ত ভালো। তবে আপনি তার আগে একটু জেনে নেবেন যে কোন মাছটা রাক্ষসে আছে আর কোনটা রাক্ষসে নয়, এবং মাছের সাইজটা এবং সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ চাষের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? যাই হোক, তো ব্রিডিংটা কোন পদ্ধতিতে লাভজনক হতে পারে স্যার? হ্যাঁ, কি বলুন? ব্রিডিংটা কোন পদ্ধতিতে লাভজনক হতে পারে? হ্যাচারি না বলে ভালো হবে? ব্রিডিং, শুনুন, আমি এখানে কম্পোজিট কালচার নিয়ে যেহেতু আলোচনা করছি, ব্রিডিং নিয়ে আলোচনা করা নয়, তাও আপনি যখন প্রশ্ন করলেন আমি একটু যা সংক্ষেপে বলে যাই। কিছু মাছ আছে যে মাছগুলো আমরা আমাদের ট্যাঙ্কে হাঁপাতেই আমরা এর ব্রিডিং করতে পারবো, এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই পুরুষ মাছ আর স্ত্রী মাছকে আমাদের ব্রিডিং এর ক্ষেত্রে আগে চিনে নিতে হবে। আর তেলাপিয়া মাছ ছাড়া বাকি সমস্ত মাছের, প্রায় সমস্ত মাছের, সবই যেগুলো চাষ হয় আমাদের, সেখানে পুরুষ মাছের আপনার আকারে বড় হয়, স্ত্রী মাছ আকারে বড় হয় পুরুষ মাছের থেকে। তো এই একটা বিষয়। আর আপনি ওই ব্রিডিং এর জন্য ওই একটা সিনথেটিক হরমোন নিয়ে নেন, না হলে পিটিউটারি নির্যাস থেকে যদি তৈরি করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। করে আপনি ওই মাছগুলোর শুধু ডোজগুলো জানবেন। আমার কয়েকটা ডোজ মনে আছে বলি। আপনার ওই সিঙ্গির ক্ষেত্রে ওই 1 ml, বা আপনার সরপুটির ক্ষেত্রে 1 ml পার
কেজি এরকম ব্যবহার করা যায়। কইয়ের ক্ষেত্রে আপনার ওই মাইক্রোলিটার ব্যবহার করে 0.5 একটু কম। আমুরের ক্ষেত্রে আপনার ওই 1-2 করে মিলিলিটার পার কেজি, এরকম বিভিন্ন এতে হিসেবে আপনার এদের সিনথেটিক হরমোনকে নিয়ে ইনজেকশন করতে হয়। ওই মাছের মাংসের জায়গায় ইনজেকশনেরটাও আপনাকে একটু দেখে নিলে, প্র্যাকটিস করলে আপনি নিজেই করতে পারবেন। হাঁপাতে কি করতে হয় না, এই মাছগুলো আপনার ওই আঠালো থাকে ডিমে, আমুর বা আপনার এই সরপুটি এদের। তো ওরা কি করে না, ওই গাছ এই এদের এই যে গাছগুলো থাকে আগাছাতে আটকে যায়। তো ওইখান থেকে ওটাকে ছাড়িয়ে নিয়ে ব্যবহার করতে হয়। 3 দিন আপনার মাছগুলো কি করে না, ওই ওই ইয়ক শাক ডিমতলি থেকে, কুসুমতলি থেকে আপনার খাবার খায়। তখন কোনো খাবার দেওয়ার দরকার নেই। তারপরে যখন ওই আপনার মাছগুলোকে আপনি বাইরের খাবার দেবেন, ডিমের কুসুমকে নিয়ে আপনি খাবার দিতে পারেন, আটিমিয়া ব্যবহার করতে পারেন, যে কোনো খাবার দিতে পারেন। আর একটা মাথায় রাখবেন, কোন মাছটা আপনার ডিম থেকে ডিম পোনা হতে কত সময় লাগে। ম্যাক্সিমাম মাছের ওই আপনার 12 থেকে 14 ঘন্টা, কোনোটা মাছের হয়তো একটু বেশি হতে পারে। ওগুলো দেখে নিয়ে আপনাকে করতে হবে। ঠিক আছে। আর দেশি ট্যাংরা মাছের চারা পোনা কোথায় পাবো? হ্যাঁ, আপনি এটা ভালো প্রশ্ন করেছেন। ট্যাংরা মাছের ক্ষেত্রে এটা এটা আমাকেও বলা দরকার আছে। ট্যাংরা মাছও কিন্তু আপনার এই বিশেষ করে গুলে ট্যাংরা দেশি একেবারে, এই ট্যাংরা নিয়ে হচ্ছে। নোনা ট্যাংরার চাষটা অনেকটাই বেড়েছে, বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে দেখবেন। তো এগুলোকে নিয়েও চাষ করা যায়। আমাদের বসাঞ্চক আমি উদাহরণ দিয়ে বলি, বসাঞ্চক বলে একটি গ্রাম রয়েছে, ওখানে অত্যন্ত কম বয়সী একটি ছেলে রয়েছে, ও এই মাছটাকে নিয়ে চাষ করেছিল দেখছিলাম, এবছরও করেছে। তো ওই গুলে ট্যাংরাকে নিয়ে করেছে। তবে এই ট্যাংরা মাছের চাষে একটু মাথায় রাখবেন, নেটিং এর ক্ষেত্রে একটু সমস্যা দেয়, নেটে আটকে যায়। এছাড়া কোনো অসুবিধা নেই, মাছগুলোকে নিয়ে করা যেতে পারে। আর আপনার ওই মাগুর মাছের ক্ষেত্রে একটু বলবো, মাগুর মাছের ক্ষেত্রে কি একটা প্রশ্ন করেছেন দেখলাম, ওটা বেরিয়ে গেল। তো ওই মাছকে হাইব্রিড মাগুর আর দেশি মাগুর, এই শুধুমাত্র চাষের জন্য না, কিনতে গেলেও কিন্তু আমাদের একটু চিনে নিয়ে যদি আমরা কিনতে পারি তবে অনেকটাই ভালো। আমরা ওই গায়ের রং দেখে কিন্তু বুঝতে পারবো না, অনেক সময় এখন স্লাইড দেখাতে পাচ্ছি না, অনেক ট্রেনিং এ আমরা স্লাইড দেখাই যে ওই একটা একটা কুচকুচে কালো একটা সাদা, এই দুটো মাগুরের মধ্যে বলুন তো কোন মাগুরটা দেশি আর কোনটা আপনার হাইব্রিড। অনেক সময় আমরা ভাবি যে যেটা ওই কুচকুচে কালো আছে ওটা বোধহয় দেশি, আবার অনেকে উল্টোটাও বলেন। কিন্তু কালার অনুযায়ী কিন্তু মাগুর দেশি হাইব্রিড, অ্যাকচুয়ালি হাইব্রিড নয়, আফ্রিকান মাগুর, ওরকম চেনা যায় না। যদি আপনি ছায়াযুক্ত পুকুরে করেন, সেখানে আপনার মাগুরটা এরকম কালচেই হয়। আর যদি মাঠের মাঝখানে আলো টালো পড়ে এরকম পুকুর হয়, তো সেখানে আপনার দেখবেন মাগুরটা আপনার একটু সাদা রঙের হয়, একটু হোয়াইট কালার হয়। তো ওগুলো দেখে আপনার হয় না। আমরা দেখি মাছের যে মাথার খুলি, ওই খুলির যে আপনার শেপটা দেখবেন, ওটা ইউ না ভি এরকম আকৃতি দেখে আমরা বুঝতে পারি যে ওই মাগুরটা হাইব্রিড কিনা। তো ওই থাকলে ওটা আপনার হাইব্রিড, আর না থাকলে আপনার যদি ভি আকৃতি থাকে তবে বুঝবেন ওটা আপনার ওই দেশি মাগুর। তো এইভাবে আমরা চিনতে পারি হাইব্রিড আর দেশি। হ্যাঁ, ঠিক আছে। আর যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমি আলোচনাটা দীর্ঘায়িত করব না। নাদুস নয় নাম্বার সাইন্টিফিক নেম আপনি জিজ্ঞেস করেছেন। হ্যালো, হ্যাঁ বলুন। নান্দুস নমস্কার স্যার। একজন প্রশ্ন করেছেন, ওই সুনিতা প্রধান, 9 নাম আছে, সাইন্টিফিক নেম কি? এটা হচ্ছে নান্দুস। আচ্ছা, দেবব্রত কাটা বলছেন। হ্যাঁ বলুন। আলোচনাটা দীর্ঘায়িত করব না, প্রশ্ন যেগুলো আছে একটু তাড়াতাড়ি করুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে আমি এই মুহূর্তে পাবদা মাছের ব্রিডিং করেছি। পাবদা মাছের ব্রিডিং করিয়েছেন? আমি টিউবেক্সটা পাচ্ছি না। হ্যাঁ, এই মুহূর্তে আমার 48 আওয়ার্সের স্পন হয়েছে। তো আমি বলছি স্যার, এই যে ডিমের কুসুমটা ইউজ করছি, তো এটা কতদিন ইউজ করবো? আচ্ছা, আপনি পাবদা মাছের ব্রিডিং করিয়েছেন, আপনি কোথায় আপনার একটু দিয়ে রাখবেন, নাম্বার তো দিয়ে রাখলাম। এটা আমাদেরও জেনে রাখা ভালো যারা আছেন। পাবদা মাছের সিট আপনার কাছ থেকে আমরা পাবো, এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন, পাবদা মাছের ব্রিডিং করাচ্ছেন। ব্যাপার হচ্ছে আমি বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার ছেলে। হ্যাঁ। তো আমি এই মুহূর্তে একটা ত্রিপুরা প্রজেক্টেই আছি। ও, আপনি এখন ত্রিপুরাতে আছেন? ত্রিপুরা প্রজেক্টেই আমি আছি। আচ্ছা। তো আমি আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন স্যারের সাথে কন্ট্যাক্ট করে হ্যাঁ। সেপ্টেম্বরে ট্রাই করলাম হ্যাঁ। যে আপনার পাউডার ব্রিডিং। তো আমি ইনজেক্ট করে দেখেছি, তো হয়ে গেছে স্যার, কোনো অসুবিধা হয়নি, হয়ে গেছে। আমি আপনাকে বলবো যে আমাদের সিফাতে রওরাতে আমাদের চক্রবর্তী স্যার রয়েছেন। হ্যাঁ,
তো উনি পাবদার উপরেই স্যার অত্যন্ত দক্ষ, এবং উনি ওইটা নিয়েই স্যার বিভিন্ন জায়গাতে করেছেন। প্রয়োজনে আপনি ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় আপনি অত্যন্ত ভালো গাইড পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে পাবদার স্যার আমি ওই ওনার সাথে কন্ট্যাক্ট করবো কি করে? আপনি ওই সিফাতে আপনি ওনার রহড়া সেন্টারে আছে, ওখানে আপনি যোগাযোগ করতে পারেন। আর একটা বলি, আপনি পাবদার ক্ষেত্রে ওই ডিমের কুসুম ব্যবহার করছেন, আটিমা এগুলো ব্যবহার করেন, যোগাযোগ করুন, অবশ্যই পেয়ে পাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, বলছি যে স্যারের সাথে যোগাযোগ করতে বলেন, তো কিভাবে যোগাযোগ করবো একটু? আমি নাম্বার দিয়েছি, আমাকে ফোন করলে আমি ওনার সাথে কথা বলে প্রয়োজনে ওনার কন্ট্যাক্ট নাম্বার আপনাকে আমি দিয়ে দেবো। তার আগে ওনাকে আমি জিজ্ঞেস করে নেবো আপনার নাম্বার দিতে বলছেন কিনা। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি তাহলে আপনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করছি। ঠিক। ওকে 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 থ্যাংক ইউ স্যার। স্যার আমার হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন। স্যার আমার আপনার কথাটা কেটে যাচ্ছে, বলুন। তারপরে ডিমের কুসুম দিচ্ছিলাম, হ্যাঁ। বলছি আমার ধানিপোনা, শিঙি মাছের ধানিপোনা 10 দিন হয়েছে। হুম। হ্যাঁ, ওকে আটিমা দিয়েছিলাম 2-3 দিন, তারপরে আমি ডিমের কুসুম খেতে দিয়েছিলাম। আমি কি দেবো কি খেতে? আপনি জুসটাকে এবারে ব্যবহার করতে শুরু করে দেন। জুস ব্যবহার করুন, অত্যন্ত ভালো পাবেন, বুঝলেন। আপনি ওই যে জুস যেটা বলেছি না, আপনার বাদাম খোল, চালের গুঁড়ো, ইস্ট, হ্যাঁ, চিটে গুড়, এইটাকে নিয়ে যদি জুস ব্যবহার করতে পারেন, ওই প্ল্যাঙ্কটন তৈরিতে কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ দেবে। হ্যাঁ, আমি একটা বলি, ময়নার যদি কেউ থাকেন এখানে, আমাদের যে ময়নাতে যিনি মাছের বিভিন্ন সরকারি সাপ্লাই দেন, আমি ওনার সাথে একবার কথা বলছিলাম। উনি বলছেন যে এই যে ডিম পোনার চাষের ক্ষেত্রে, আমি বললাম যে আপনি যে ডিম পোনার চাষ করেন, এই 15 দিনের কালচার, আপনি মাঝখানে কোনো মাছকে খাবার দেন? উনি বলছেন না, আমি মাঝখানে তো কোনো মাছকে খাবার, উনি বলছেন মাঝখানে তো খাবার দিই না। উনি ওই মৌহা দিয়ে যে পুকুরটাকে তৈরি করেন, সেই যে খাবারটা তৈরি হয়, পুরো ডিম পোনা চাষ পর্যন্ত কিন্তু একই পরিমাণ, মানে একইভাবে থাকে, মাঝখানে কোনো খাবার দেয় না। তো এই ছোট অবস্থায় মাছকে অতিরিক্ত খাবার দেওয়া, বরং খাবার দেওয়া না দিয়ে আপনি ওই মৌহা দিয়ে পুকুরটাকে তৈরি করা পুকুরে ছাড়ুন। আর দ্বিতীয়ত মাঝখানে যদি দিতে হয়, আপনি জুস প্রয়োগ করুন। আমার মনে হয় তখন আপনি সার্ভাইভেলিটি বেশি পাবেন। স্যার আমার অ্যাকোয়ারিয়ামে আছে 3 ফুট বাই 2 ফুট একটা অ্যাকোয়ারিয়াম আছে কাচের, সেখানে আমি রেখেছি স্যার। তবে আপনি অ্যাকুরিয়ামে যদি রাখেন, সেখানে অ্যাকুরিয়ামের যে দানা খাবার পাওয়া যায় না, ওই দানা খাবারগুলো ওই এক একটা মাছ পিছু দুটো করে দানা খাবার পার ডে ব্যবহার করুন, বুঝলেন। ও, কিন্তু দানা খাবার খুব বড় বড়, আপনি কি গুঁড়িয়ে দেবো? না, ও তো আপনার বিভিন্ন সাইজে পাওয়া যায়, যদি না পান তবে গুঁড়ো করে দেন। আর অ্যাকোয়ারিয়ামে ধানি পোনার সংখ্যা প্রায় স্যার 1000-2 হবে। কত সাইজ কিরকম আছে? ঠিক আছে, ধানের থেকে একটু বড় স্যার। না, অ্যাকুরিয়ামের সাইজটা কি আছে? 3.5 ফুট বাই 2 ফুট। এটা অতিরিক্ত রাখা আছে, এতটা রাখার দরকার নেই, বুঝলেন। আপনার মানে অ্যাকুরিয়ামের সাইজের থেকে এটা পরিমাণটা অনেকটাই বেশি আছে। আপনাকে ইমিডিয়েট ওটা কমিয়ে ফেলার দরকার রয়েছে, না হলে আপনি কিছুদিনের মধ্যেই মাছ মরা শুরু হবে, অধিক দূরত্বে আছে। স্যার ওকে তাহলে হাপা করে পুকুরে ছেড়ে দেবো? তাও করতে পারেন, খুব ভালো হয় তবে। আর না হলে আর কয়েকটা অ্যাকুরিয়াম জোগাড় করে ওগুলোকে আপনি ওই কিছু অ্যাকুরিয়ামে শিফট করিয়ে দেন, ভাগ করে, তবে হয়তো ওটা আরো বেটার হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। Okay. থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে যদি কিছু প্রশ্ন থাকে করেন, নাহলে ওই একটা জিনিস একটু উল্লেখ করে দেবো, যেহেতু এতক্ষণ আলোচনা হচ্ছে। আপনার ওই মাছের যে আপনার ওই ভেষজ উপাদানের কথা বললাম, ওগুলোর ব্যাপারেও আপনারা একটু চিন্তা ভাবনা করতে পারেন। ওগুলো যদি আমরা চাষের ক্ষেত্রে ব্যবহার করি, খুব খুব ভালো কাজ দেবে। বিশেষ করে আপনার রসুন টসুন, এগুলোর কিন্তু এর আগে মুখোপাধ্যায় স্যারও বলছিলেন, আমি শুনছিলাম। ওই বিষয়ে আমিও বলবো আপনাদেরকে, এবং ওনার কাছ থেকে আমি অনেক বিষয়গুলো শুনিও। এবং আপনি যদি আপনারাও যদি ঘাটাঘাটি করেন, বিভিন্ন তথ্য দেখবেন, এগুলোর কিন্তু এখন গুণাগুণ অত্যন্ত বেশি। আপনার এই পেঁয়াজ ব্যবহার মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। আপনার বিভিন্ন মাছের যে বৃদ্ধির ক্ষেত্রে, মাছের এর ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের গুরুত্ব রয়েছে। রসুনের ব্যবহার করা হয় আপনার এই যে ক্ষত রোগে। আমরা বলি যে রসুন, আপনি 2 কিলো রসুন, 2 কেজি লবণ, 20 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট,
কপার সালফেট 20 গ্রাম মতো নিয়ে আপনি যদি ওই 50 লিটার জলে মিশিয়ে বিঘা প্রতি ব্যবহার করে স্প্রে করতে পারেন, খুব খুব ভালো কাজ দেয়। এই যে ডিম বোনার আপনারা বলছেন, ডিম বোনার ক্ষেত্রে আপনি রসুন, তুলসী আর হলুদ মিশিয়ে নিয়ে যদি প্রয়োগ করতে পারেন, তো এদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটাই বেড়ে যায় ডিম বোনার ক্ষেত্রে। ডিম বোনার ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তো ওগুলো ব্যবহার করতে পারেন। তুলসী নিয়ে আমি দেখি যে আপনার ইদানিং তো দেখছি কৃষি দপ্তরে বিভিন্ন তুলসী নিয়ে ওনারা উদ্যোগ নিয়েছেন। তুলসী মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, শুধু পাতা না, ডাল, শিকড়, ফুল, পুরো তুলসীটাই আপনার ব্যবহার করা যেতে পারে। এটা গ্রোথ, অনেকে বলে মাছ বাড়ছে না, ন্যাচারাল গ্রোথ প্রমোটার। আপনি একে ব্যবহার করলে একটা অ্যান্টিবডি তৈরি করে, যেটা আপনার ওই মাছের মর্টালিটি কমায়, মাছের গ্রোথ প্রমোটার হিসেবে মাছের বৃদ্ধিতে সাহায্য করে। তো এরকম তুলসীরও আপনার অনেক অনেক ভালো ভালো গুণ রয়েছে, তো ওগুলো ব্যবহার করতে পারেন। নিমের গাছ রাখতে পারেন, নিম পাতা, রস, পাতা, এগুলোকে নিয়ে বিভিন্ন মাছের ক্ষত রোগ। নিমের বীজও আপনার গুরুত্বপূর্ণ। নিমের বীজের আমি একটা দেখছিলাম যে ওই শীতকালে রোগে এতে ডেসিমেলে আপনার 1 কেজি নিম গুঁড়ো করে যদি প্রয়োগ করাই যায় ডেসিমেল পিছু, তো সেক্ষেত্রে আপনার ওই সেই রোগগুলোকে কন্ট্রোল করাই যায়। তো ওর একটা ভালো ভালো গুণ রয়েছে, ওগুলোকে ব্যবহার করা যেতে পারে। আমরা ওগুলোকে নিয়ে চিন্তা করতে পারি। তো এরকম আমাদের কাছে বিভিন্ন ধরনের রয়েছে। আপনার কালমেঘ, থানকুনি পাতাতেও আপনার উপকার রয়েছে। তো এইগুলোকে নিয়ে আদাতে রয়েছে। তো আরো কিছু মনে পড়ছে না আমার, মানে ওগুলো যা ব্যবহার করে। হলুদ তো ব্যবহার করে আমাদের হলদিয়াতে যারা করেন, বা আপনাদের অনেকে রয়েছেন জানি, যারা পুকুরে ওই 25 গ্রাম করে প্রতি ডেসিমেল পুকুরে ব্যবহার করেন হলুদ ব্যবহার করলে আপনার মাছের যে ক্ষত রোগ টোগ এগুলো আসে না, অনেকটাই কন্ট্রোল করা যায়, এটা ব্যবহার করেন, তো ওটা করতে পারেন। এবং আপনারা অবাক হবেন, এই যে কলমি শাক আছে না, কলমি শাক আমাদের পুকুর পাড়ে, আমি যে দেখেছি ওই দাড়িবেড়িয়াতে একজন আছেন পুকুর পাড়ে, উনি খুব সুন্দর পুকুর পাড়টা ব্যবহার করেছেন। বিভিন্ন পাতাবাহার গাছ, কলমি শাক রয়েছে। কলমি শাক আপনার ওই কটন মাউথ বলে এক প্রকারের ডিজিজ হয় মাছের ক্ষেত্রে, ওগুলোতে ব্যবহার করা যায়, তো কলমি শাক ব্যবহার করতে পারেন। তো এরকম বিভিন্ন ধরনের ভেষজ উপাদানগুলোকে নিয়েও একইভাবে একটু চিন্তা ভাবনা রাখার দরকার রয়েছে। আমি আর একটা কথা বলবো যে আপনারা যে বিভিন্ন দেন, চুন বা লবণ টবণ ছড়ান, নৌকো ব্যবহার করেন, সেখানে কলা গাছের কাণ্ড নিয়ে ব্যবহার করতে পারেন। কলা গাছের কাণ্ড ব্যবহার করলে কলা গাছের যে রস জলটাকে পরিশ্রুত রাখতে সাহায্য করে, জলের পিএইচটাকে কন্ট্রোল করে। তো এরকম বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। তো যাক, আমি আর দীর্ঘায়িত করব না। কম্পোজিট ওয়েতে কালচার করুন, বিভিন্ন ধরনের মাছকে নিয়ে চাষ করুন, জৈব পদ্ধতি ব্যবহার করুন, আর আমাদের মধ্যেই বিজ্ঞান রয়েছে, একটু তাকে বিশ্লেষণ করে চাষ করতে হবে। এই 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 কটা কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানাই। আর যদি কিছু প্রশ্ন না থাকে, আমি আজকে আলোচনা এখানেই শেষ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার খুব মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। লাহাবাবু একটু বেরিয়ে গেছেন, ডিএম অফিসের দিকে গেছেন, তো আমি